তো আজকে হচ্ছে 14ই মার্চ 2025। আমাদের বার কাউন্সিল প্রিলিমিনারি ব্যাচ 2025-এর 23তম ক্লাস এবং ফৌজদারি কার্যবিধির 23তম ক্লাস। আজকে আমরা আলোচনা করব ফৌজদারি কার্যবিধির আপিলের যে অংশটা গতদিন আলোচনা করেছিলাম, প্রথম অংশ। আজকে আপিলের দ্বিতীয় অংশ আলোচনা করব। তো গতদিন আমরা যা যা আলোচনা করেছিলাম একটু আমি রিভিউ করি, তারপরে আজকের আলোচনা আমরা শুরু করি। দেখেন, গতদিন আমরা আলোচনা করেছিলাম যে দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল, দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল করে আসামি এবং দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল সম্পর্কে আলোচনা করতে 407, 408, 409, 410। 407 ধারায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে আপিল করে দ্বিতীয় বা তৃতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট দণ্ড দিলে আপিল হবে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে। 408 ধারায় প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট বা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দণ্ড দিলে বা যুগ্ম দায়রা জজ 5 বছর পর্যন্ত কারাদণ্ড দিলে আপিল হবে দায়রা জজ বা মহানগর দায়রা জজের কাছে 408 ধারায়। এবং মনে রাখতে হবে 407 আর 8-এ দায়রা জজ বা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে আপিলের ক্ষেত্রে তামাদি মেয়াদ 30 দিন। অপরদিকে হাইকোর্টে আপিলের কথা বলেছে 408 এবং 410 ধারায়, যেখানে বলেছে যে যুগ্ম দায়রা জজ যদি 5 বছরের বেশি কারাদণ্ড দেয় বা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট যদি 124 ক ধারায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা কোনো বিচারিক ম্যাজিস্ট্রেট রাষ্ট্রদ্রোহিতার মামলায় যদি কোনো সাজা দেয়, তাহলে সরাসরি আপিল হবে হাইকোর্ট বিভাগে। এটাই বলেছে 408 ধারা, 408 ধারা। অপরদিকে 410 ধারায় বলেছে যে দায়রা জজ বা অতিরিক্ত দায়রা জজ যে কোনো দণ্ড দিলে যদি সেটা আপিলযোগ্য হয় তাহলে আপিল হবে হাইকোর্ট বিভাগে। এটাও কত ধারায়? 410 ধারায়। এবং আপনি মনে রাখবেন যে তাহলে হাইকোর্ট বিভাগে দণ্ডাদেশের ক্ষেত্রে আপিলের এখতিয়ার 408-এও আছে, 410-এও আছে। এবং হাইকোর্ট বিভাগে আপিল হলেই আপিলের তামাদি মেয়াদ হচ্ছে 60 দিন, তামাদি আইনের 155 অনুচ্ছেদ। এছাড়া যদি দায়রা জজ নির্দেশ দেয়, মানে সরকারের আদেশ ক্রমে, তাহলে অতিরিক্ত দায়রা জজ আপিল শুনানি করতে পারে 400 কত ধারায়? 9 ধারায়। তো দণ্ডাদেশের ক্ষেত্রে একটা জিনিস দেখবেন যে তাহলে তিনটা আদালতের আপিল এখতিয়ার আছে: হাইকোর্ট বিভাগ, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আর কে? দায়রা দায়রা আদালত। এবং এক্ষেত্রে মনে রাখতে হবে যে এই তিনটা আদালতের মধ্যে আপিল এখতিয়ার আছে, কিন্তু চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের কি নাই? আপিল এখতিয়ার নাই। তো এই হচ্ছে কথা। এরপরে আমরা কতদিন করেছিলাম খালাস আদেশের বিরুদ্ধে আপিল। কিসের ক্ষেত্রে? খালাস আদেশের ক্ষেত্রে। খালাসের বিরুদ্ধে আপিল আছে 417 ক, সরি শুধু 417, নট ক, 417 ধারায় খালাস আদেশের বিরুদ্ধে আপিল করতে পারে নালিশকারী অথবা পিপি। খালাস আদেশের বিরুদ্ধে দুইটা আদালতে আপিল করা যায়, রেখে যান সমস্যা নেই। খালাস আদেশের ক্ষেত্রে দুইটা আদালতে আপিল করা যায়। এ ছি, 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 কি করেন না, কি করেন? স্ট্রিক্টলি প্রহিবিটেড ইন ইসলাম। কারো পায়ে হাত দিয়ে কখনো সালাম করবেন না। অন্য ধর্মে যাই থাক না কেন, আমাদের ধর্মে পায়ে হাত দিয়ে সালাম করা নিষিদ্ধ, বুঝতে পারছেন? এখন শ্বশুর বাড়ি গিয়ে আবার সালাম টালাম না করলে দেখা গেলো মাইন্ড করছে যে জামাই ই করে নাই, সেটা ভিন্ন কথা। কিন্তু তাই পরে মাঝে মধ্যে করতে হয়, কিন্তু ইসলামে পায়ে হাত দিয়ে সালাম করা নিষেধ। না, কিছু করা যাবে না। দেখেন, আচ্ছা, তাহলে শুনেন, তাহলে এখন শুনেন। আহ বিষয়টা হলো যে খালাসের বিরুদ্ধে আপিল করা যায় দুইটা আদালতে, হলো হাইকোর্ট বিভাগ আর একটা হলো দায়রা জজ আদালত। তো এখানে আপনি জিনিস মনে রাখবেন যে ম্যাজিস্ট্রেট, যে কোনো ম্যাজিস্ট্রেট খালাস দিলে আপিলটা হবে দায়রা জজের কাছে, তাতে সে প্রথম শ্রেণী হোক, দ্বিতীয় শ্রেণী হোক, তৃতীয় শ্রেণী হোক। আর যে কোনো দায়রা আদালত খালাস দিলে, দায়রা জজ বা যুগ্ম দায়রা জজ খালাস দিলে কোথায়? হাইকোর্ট বিভাগে। এবং পিপি, জেআরসিআর উভয় মামলার ক্ষেত্রেও আপিল করতে পারে, বাট নালিশকারী করতে পারে শুধু কি? নালিশি মামলায়। এবং খালাসের ক্ষেত্রে আপিলের ক্ষেত্রে পিপি আপিল করলে তামাদি মেয়াদ 6 মাস, তামাদি আইনের 157 অনুচ্ছেদ। আর খালাসের ক্ষেত্রে নালিশকারী করলে কতদিন? 60 দিন, তামাদি আইনের নাই। এটা হলো 417-3, 417-3। এ হলো খালাস কতদিন। এবং একটা জিনিস খালাসের ক্ষেত্রে মনে রাখেন যে পিপি মূল মামলায় খালাস দিলেও আপিল করতে পারে, আবার আপিলে খালাস দিলেও আপিল করতে
করে। এবং গতদিন আমরা আরেকটা জিনিস পড়েছিলাম, সেটা হলো যে আমাদের অপর্যাপ্ত দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল। অপর্যাপ্ত দণ্ডাদেশ বিরুদ্ধে আপিল কে করে? অপর্যাপ্ত দণ্ডাদেশ হচ্ছে যে যখন আসামিকে একটা দণ্ড দেওয়া হয়েছে, কিন্তু আসামি দণ্ড পাওয়ার পরেও যে বাদী সে খুশি না, তার মনে হচ্ছে যে আসামির সাজা কম হয়ে গেছে, আসামির আরো সাজা হওয়া দরকার, তাহলে সেই ক্ষেত্রে নালিশকারী বা পিপি আপিল করতে পারে অপর্যাপ্ত দণ্ডাদেশের বিরুদ্ধে 417 ক ধারায়। 417 ক, এখানে মনে রাখবেন যে অপর্যাপ্ত দণ্ডাদেশের ক্ষেত্রে পিপি আপিল করলেই চলে যাবে সরাসরি হাইকোর্ট বিভাগে। অপর্যাপ্ত দণ্ডাদেশের ক্ষেত্রে পিপি জিআর মামলায় আপিল করতে পারে, তর্ক সাপেক্ষে সিআর মামলায়ও পারে। তবে উনি যে মামলাই করুক না কেন, চলে যাবে কোথায়? আপিল হাইকোর্ট বিভাগে। অপরদিকে অপর্যাপ্ত দণ্ডাদেশের ক্ষেত্রে যদি নালিশকারী আপিল করে, তাহলে নালিশকারীর আপিলটা যাবে সংশ্লিষ্ট আপিল আদালতে। এখন সংশ্লিষ্ট আপিল আদালত বলতে কি বোঝায়? সংশ্লিষ্ট আপিল আদালত যে দণ্ডাদেশের ক্ষেত্রে যেরকম নির্ধারিত হতো, দ্বিতীয় তৃতীয় দিলে চিফ স্যার, প্রথম শ্রেণী দিলে অমুক স্যার, এটা বুঝতে পারছেন? তো এটাই অপর্যাপ্ত দণ্ডাদেশের ক্ষেত্রে আপিল এখতিয়ার। মোটামুটি যেই পিপি করুক বা নালিশকারী করুক, তামাদি মেয়াদ হচ্ছে কতদিন? 60 দিন। পিপিটা আছে 155 অনুচ্ছেদ, আর ওটা আছে 417 ক-এর 2। 417 ক-এর 2, এ হলো মোটামুটি কাহিনী। এবং গতদিন আমরা আর একটা আলোচনা করেছিলাম, সেটা হলো যে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইনরা দণ্ড দিলেও, এরা যদি 7 বছরও দণ্ড দেয়, তবুও আপিলটা হবে দায়রা জজের কাছে। এটা ধারায় বলে না, এটা ওই যে একটা অর্ডিন্যান্স আছে, ওই অর্ডিন্যান্সে বলা আছে। এখন আজকে আমরা যেটা পড়বো, যে এই গতদিন যে 3টা দণ্ডাদেশ, খালাস এবং অপর্যাপ্ত দণ্ডাদেশ, এই 3টা ছাড়াও আরো কিছু আপিল আমাদের ফৌজদারি কার্যবিধিতে আছে। সেই আপিলগুলো এখন আলোচনা করব। দেখেন, সেইগুলো আছে হচ্ছে যে 405, 406, 406 ক, আর কত? 473 ক। আমরা সরাসরি 405-এ চলে আসি। এই যে টেবিল আছে, পাইছেন? 405-এর টেবিল পাইছেন? ওই যে তানভীরের কাছ থেকে দেখে নেন, দিন মোহাম্মদ সাহেব, পাশে কেউ থাকলে বের করে নেন। 405-এর যে টেবিলটা, এটা দেখেন যে 89 ধারার অধীন যে আদালতে প্রকৃত সম্পত্তি পুনরুদ্ধারের মামলা করা হয়, সে আদালত প্রকৃত সম্পত্তি পুনরুদ্ধারের আবেদন অগ্রাহ্য করলে উক্ত আদেশের বিরুদ্ধে আপিল করা যায় 405 ধারায়। অর্থাৎ যখন কোনো ব্যক্তিকে কোনো ফৌজদারি মামলায় গ্রেফতার করা যায় না, কি করা যায় না? গ্রেফতার করা যায় না, অথবা সে কোনোদিন হাজিরা দেয় নাই, তখন তার সম্পত্তি তার সম্পত্তি কোরকের আগে আগে হয় হুলিয়াজারি। হুলিয়াজারি করছে, আসে নাই। সম্পত্তি ক্রোক করছে, আসে নাই। তখন যদি সে হাজির হয়ে দেখে যে তার সম্পত্তি ক্রোক হয়ে গেছে, তো তখন তার প্রতিকার ছিল প্রকৃত সম্পত্তি পুনরুদ্ধারের আবেদন করা। তো হুলিয়াজারি করে ফৌজদারি কার্যবিধির 87 ধারায়, ক্রোক করে ফৌজদারি কার্যবিধির 88 ধারায়। এখন যদি ক্রোক করা হয়, তাহলে ক্রোকৃত সম্পত্তি পুনরুদ্ধারের আবেদন করে 89 ধারায়। 89 ধারায় প্রকৃত সম্পত্তি পুনরুদ্ধারের আবেদন করার পরেও যদি সেটা আদালত নামঞ্জুর করে, মানে তার সম্পত্তি তারা যদি ফেরত না দেয়, অর্থাৎ 89 ধারার দরখাস্ত যদি কি হয়, নামঞ্জুর হয়, তাহলে সংক্ষুব্ধ অভিযুক্ত ব্যক্তির প্রতি মানে আপনার প্রতিকার হচ্ছে আপিল করা 405 ধারায়। এখন এই আপিলটা কোথায় হবে একটু দেখি। দেখেন, সাধারণত যে আপিল আদালত আপিলটি দায়ের করা যায়, যেমন প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট প্রকৃত সম্পত্তি পুনরুদ্ধারের আবেদন অগ্রাহ্য করলে দায়রা জজের নিকট। আপনি একটা জিনিস মনে রাখবেন যে 405-এর যে আপিলটা হবে দায়রা জজের কাছে। কার কাছে? দায়রা জজের কাছে। কারণ 405-এর যে পুনরুদ্ধারের আবেদন, এটা অগ্রাহ্য করে হলো আমলি আদালত। কে করে? আমলি আদালত। তো মনে রাখবেন যে 405-এর আপিল তাহলে কোথায় হবে? দায়রা জজের কাছে। চলে আসি আমরা 406। তো যদি এখান থেকে যে প্রশ্ন আসতে পারে যে 405-এর যে আপিলটা কোথায় হবে? দায়রা জজের কাছে। কিসের ক্ষেত্রে? 89 ধারার আবেদন মঞ্জুর নাকি না মঞ্জুর? 89 ধারার আবেদন না মঞ্জুর। 406-এ চলে আসি। দেখেন, ম্যাজিস্ট্রেট কোনো ব্যক্তিকে 118 ধারার অধীন, আন্ডারলাইন করবেন, শান্তি রক্ষা বা সদাচরণের জন্য মুচলেকার আদেশ দিলে উক্ত আদেশের বিরুদ্ধে। আমরা খুব সুন্দরভাবে শান্তি রক্ষা এবং সদাচরণের মুচলেকা বিস্তারিত আলোচনা করেছি বিগত লেকচারগুলোতে, দেখবেন। তো যদি কারো বিরুদ্ধে শান্তি রক্ষা বা সদাচরণের মুচলেকার আদেশ দেয় 118 ধারায়, তাহলে সংক্ষুব্ধ ব্যক্তির প্রতিকার হচ্ছে দায়রা আদালতে আপিল করা। কার কাছে আপিল করা? দায়রা আদালতে। কত ধারায়? 406 ধারায়। হ্যাঁ, হাবিবুর রহমান সাহেব বলেন। আচ্ছা স্যার, 405 ধারা আপিলের যে বিষয়টা বললেন একটু, 405 ধারা আপিলটা বললেন যে 89 ধারা আহ এই সম্পত্তি পুনরুদ্ধারে আবেদন করার পরে সেটা রিজেক্ট হইলে সেই ক্ষেত্রে আপিল।
জি। এক্ষেত্রে স্যার শুধুমাত্র আমলি আদালতের কথাটা বললেন, কিন্তু হ্যাঁ। 87 ধারা একটা বক্তব্য ছিল স্যার, সাক্ষ্য গ্রহণের পূর্বে বা পরে হুলিয়া জারি করা যায়। হুলিয়া জারির পরেই তো সম্পত্তি ক্রোক হয়। হ্যাঁ। সেক্ষেত্রে কি যে কোনো বিচারিক আদালতও হইতে পারে না স্যার? না, তাহলে কারণ সাক্ষ্য গ্রহণ। হুলিয়া জি। হুলিয়া করে জারি করে হচ্ছে আপনার হুলিয়া করবে, ক্রোক করবে, 339B সব কিছু করবে হচ্ছে আমলি আদালত, কনভিজিয়েন্স জি। কোর্ট। আপনার জি। বিচারই যদি শুরু হয়ে গেল তাহলে হুলিয়া জারি করে তো লাভ নাই। আমি যেভাবে বুঝছিলাম স্যার, সাক্ষ্য গ্রহণের পরে বা পূর্বে শব্দটা দ্বারা যে এডিশনাল চার্জশিট দ্বারা যদি আপনার ট্রায়াল কোর্টে কোনো আসামিকে সংযুক্ত করা হয়, সেক্ষেত্রেও হ্যাঁ, হইতে পারে হুলিয়া জারি। সেটা পরের বিষয়, আগে মৌলিক জিনিস বুঝেন। ধরেন মানে এডিশনাল চার্জশিট দরকার নাই, আগে নর্মাল চার্জশিট দিছে সেই অনুযায়ী আসে নাই, ওইটা পরের বিষয় হাবিব সাহেব। জি স্যার, ওই যে ইয়াটা 87 ধারার ওই যে সাক্ষ্য গ্রহণের পূর্বে বা পরে শব্দটা একটু ডাউট তৈরি করছিল আর কি স্যার। আপনি যেটা বলছেন ওটা অনেক গভীরের জিনিস, আপনি নিজে বুঝে নেন, কিন্তু আপাতত এই কথা মনে রাখেন যে হুলিয়া জারি করতে পারে কে? আমলি আদালত। প্রয়োগ করবে জি কে? স্যার। আমলি জি। আদালত। এবং জি স্যার, ক্লিয়ার এই ক্লিয়ার স্যার। আমলি আদালতের আদেশ উনি পুনরুদ্ধারের আবেদন করবে আমলি আদালতে, আমলি আদালতে যদি কি করে, যদি মানে ওনার নামঞ্জুর করে দেয় তাহলে দায়রা জজের কাছে আপিল হবে। আচ্ছা। আচ্ছা, 406-এর যে বিষয়টা, 406 মনে রাখবেন যে শান্তি রক্ষা বা সদাচরণের জন্য যদি কোনো আদেশ দেওয়া হয়, শান্তি রক্ষা বা সদাচরণের জন্য যদি কোনো আদেশ দেওয়া হয় 118 ধারায়, তাহলে এই এই আদেশের বিরুদ্ধে আপিল হবে দায়রা আদালতে। দায়রা আদালত মানে হলো যদি কোনো অপশনে দায়রা আদালত থাকে বা যদি কোনো অপশনে দায়রা জজ থাকে, তাহলে ধরে নেবেন কি দায়রা জজ, দায়রা জজ আদালত। জি। আচ্ছা, আমরা 406-এর কতে আসি। 406 ক, 122 ধারার অধীন, এখানে জামানত কাটার দরকার নাই, জামানত অবলিক জামিনদার শব্দটা লেখেন। 122 ধারার অধীন জামানত বা জামিনদার গ্রহণ করতে অস্বীকার করা বা জামানত বা জামিনদার নাকচ করা আদেশের বিরুদ্ধে। 122 ধারায় বলেছে যে যে ক্ষেত্রে আপনি আহ আদালতে মুসলেকা দিচ্ছেন, কিন্তু মুসলেকায় একজন জামিনদাররে ঠিক করছেন, যে জামিনদার রে আদালতের কি হয় নাই, পছন্দ হয় নাই। আদালত বলতেছে যে আহ, শান্তি রক্ষার মুসলেকা দিলা, আবার জামিনদার ঠিক করতো দিনেশ রে, দিনেশ নিজেই তো, ওরই তো ওর কাছ থেকেই তো শান্তি রক্ষার মুসলেকা নেওয়া দরকার, ও আবার আর একজনের কি হবে জামিনদার, কিভাবে হবে? তখন আদালত যদি ধরেন আরিফ সাহেবের এই মুসলেকা, মানে এই শান্তি রক্ষার এই যে জামিনদার মানে দিনেশ রিজেক্ট করে দিতে, প্রত্যাখ্যান করে দিতে, তাহলে এখন আরিফ সাহেবের প্রতিকার, ওনার যেহেতু দরখাস্তটা 122 ধারায় প্রত্যাখ্যান করে দিতে, তাহলে আরিফ সাহেবের প্রতিকার হচ্ছে এক্ষেত্রে আপনার উনি আপিল করবে। কি করবে? আপিল করবে। এখন এই আপিলটা 406 ক একটা একটু ব্যতিক্রম ধারা। 406 কটা একটু কি বলেন ব্যতিক্রম। এই 406 কতেই একমাত্র মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আপিল এখতিয়ার আছে। আমার কথা আগে শুনেন। 406 কতে যদি নির্বাহী ম্যাজিস্ট্রেট জামানত বা জামিনদার প্রত্যাখ্যান করুক বা বিচারিক ম্যাজিস্ট্রেট জামানত বা জামিনদার প্রত্যাখ্যান করুক, 406 এর কয়ের আপিলটা চিফ স্যারের কাছেও করা যায়, দ্যাট মিনস চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছেও করা যায়, আবার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের কাছেও করা যায়, আবার জেলা ম্যাজিস্ট্রেটের কাছেও করা যায়। কিভাবে? একটু মনোযোগ দিয়ে শুনেন। সোজা বিষয়টা হলো, ধরেন নর্মালি দ্বিতীয় শ্রেণী বা তৃতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট দণ্ড দিলে আপিল করতাম কার কাছে? চিফ স্যারের কাছে। আর প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট দণ্ড দিলে আপিল করতাম কার কাছে? দায়রা জজের কাছে। কিন্তু প্রথম শ্রেণী বলেন, দ্বিতীয় শ্রেণী বলেন, তৃতীয় শ্রেণী বলেন, এই তিনজনের যে কোনো একজন যদি 122 ধারায় জামানত বা জামিনদার প্রত্যাখ্যান করে, তাহলে আপিলটা হবে 406 ক ধারায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে। কার কাছে বলেন? তাতে প্রথম শ্রেণী হোক, দ্বিতীয় শ্রেণী হোক, আর কে হোক, তৃতীয় শ্রেণী হোক, 122 ধারার আদেশ যে কোনো জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দিলেই আপিল কার কাছে হবে? চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অথবা জেলা ম্যাজিস্ট্রেট। কে বলেন? অথবা কে? জেলা ম্যাজিস্ট্রেট। মানে 122-এর আদেশটা বিচারিক ম্যাজিস্ট্রেট দিলেও চিফ স্যারের কাছেও আপিল করা যায়,
অথবা কি জেলা ম্যাজিস্ট্রেটের কাছেও আপিল করা যায়। আবার যদি এই আদেশটা নির্বাহী ম্যাজিস্ট্রেট দেয়, 122-এ প্রত্যাখ্যান করে কে? নির্বাহী ম্যাজিস্ট্রেট, তাহলে জেলা ম্যাজিস্ট্রেটের কাছেও আপিল করা যায়, আবার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছেও আপিল করা যায়। বুঝবেন? মেট্রোপলিটন এলাকায় যদি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট 122 ধারায় জামানত প্রত্যাখ্যান করে, তাহলে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের কাছে কি করা যায়? আপিল করা যায়। সাধারণত দণ্ডাদেশ চিফ মেট্রো, শুধু মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট যদি দণ্ড দেয়, মেট্রোপলিটন প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট, তার মানে দণ্ড দিলে আপিল করতাম দায়রা জজের কাছে, মহানগর দায়রা জজ। কিন্তু এই যে একটা ব্যতিক্রম, যেখানে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট 122 ধারায় যদি জামানত প্রত্যাখ্যান করে, তাহলে আপিল করা যাবে কার কাছে? চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের কাছে, অথবা কার কাছে? জেলা ম্যাজিস্ট্রেটের কাছে। বুঝেন কিনা? তাহলে এখন তাহলে যদি বলি যে জামিনদার বা জামানত প্রত্যাখ্যান যদি করে স্বয়ং স্বয়ং চিফ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, তাহলে কার কাছে? দায়রা জজ। তাহলে কার কাছে? দায়রা জজ। বা জামানত যদি প্রত্যাখ্যান করে স্বয়ং চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, তাহলে কার কাছে? মহানগর দায়রা জজ। তাহলে আমার এই জায়গায় একটা জিনিস মনে রাখতে হবে, যে বিচারিক ম্যাজিস্ট্রেট যাই হোক না কেন, বিচারিক ম্যাজিস্ট্রেট কি যাই হোক না কেন, 122-এ যদি কোনো আদেশ দেয় প্রত্যাখ্যান করে, তাহলে আপিল হবে সিজেএম অথবা ডিএম, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অথবা কে? ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। আবার নির্বাহী ম্যাজিস্ট্রেট যদি 122 ধারা আদেশ দেয়, তাহলে 406-এর আপিলটা হবে কোথায়? জেলা ম্যাজিস্ট্রেট অথবা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। একটু পড়ি দেখেন। আচ্ছা, আসতেছি আচ্ছা, ঠিক আছে। দেখেন, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা জেলা ম্যাজিস্ট্রেট 122 ধারার আদেশের বিরুদ্ধে দায়রা জজের নিকট আপিল করতে হবে। অর্থাৎ যদি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দেয়, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেয়, বা জেলা ম্যাজিস্ট্রেট যদি 122 ধারার আদেশ দেয়, তাহলে উনরা অধীনস্থ কার? দায়রা জজের। তাহলে উনাদের আদেশের বিরুদ্ধে আপিল হবে কার কাছে? দায়রা জজের কাছে। আচ্ছা, অপরদিকে দেখেন, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের 122 ধারার আদেশের বিরুদ্ধে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের নিকট আপিল করতে হবে। এখানে আমি জেলা ম্যাজিস্ট্রেট বলে ফেলছিলাম, অ্যালং উইথ চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, জেলা ম্যাজিস্ট্রেট হবে না। জাস্ট মনে রাখেন যে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট যদি 122 ধারার আদেশ দেয়, আপিলটা কার কাছে হবে? চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। আমাদের ফৌজদারি কার্যবিধিতে আর কোন ধারায় চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আপিল এখতিয়ার নাই। খালাস বলেন, দণ্ডাদেশ বলেন, অপর্যাপ্ত দণ্ডাদেশ বলেন, ওনার আপিল এখতিয়ার আছে শুধু কোন ক্ষেত্রে? এই 122 ধারায় যদি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোনো আদেশ দেয়, প্রত্যাখ্যান করে, সেই ক্ষেত্রে ওনার আপিল এখতিয়ার আছে কত ধারায়? 122 ধারায়। অপরদিকে দেখেন, অন্যান্য যে কোনো, আন্ডারলাইন করো, নির্বাহী বা বিচারিক ম্যাজিস্ট্রেট 122 ধারার আদেশের বিরুদ্ধে জেলা ম্যাজিস্ট্রেট বা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে আপিল করতে। এছাড়া অন্য যে কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেট বা বিচারিক ম্যাজিস্ট্রেট যদি 122 ধারায় জামানত বা জামিনদার প্রত্যাখ্যান করে, তাহলে আপিল করা যাবে কার কাছে? জেলা ম্যাজিস্ট্রেটের কাছে অথবা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে। তাহলে তানভীর, আপনার একটা প্রশ্ন জিজ্ঞাসা করি। তানভীর শুনেন, যে দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট দণ্ড দিলে আপিল করতে হবে কার কাছে? কত ধারায়? কত ধারায় দিন মোহাম্মদ? 407 ধারায়। প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট দণ্ড দিলে আপিল কোথায়? দায়রা জজের কাছে। কত ধারায়? 408। কিন্তু যদি 122 ধারায়, প্রথম শ্রেণী বলেন, দ্বিতীয় শ্রেণী বলেন, তৃতীয় শ্রেণী বলেন, 122 ধারায় যদি আদেশ দেয়, 122 ধারায় যদি আদেশ দেয়, তাহলে প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী যাই হোক না কেন, আপিলটা করবেন কোথায়? 406 ক ধারায়। কোথায়? চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অথবা কে? জেলা ম্যাজিস্ট্রেট। ঠিক আছে। মহানগর এলাকায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট যদি প্রত্যাখ্যান করে 122 ধারায়, তাহলে আপিল কার কাছে করবেন? চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। ধন্যবাদ। আমরা চলে আসি 473 খ। আমরা যখন ওই যে আমলে নেওয়ার বিষয়টা পড়েছিলাম, আমলে নেওয়া 190 ধারা বা 195 থেকে 199, তখন আপনাদের আলাদা একটা পেজ দিছিলাম। এই বিষয়টা ওই সময় বিস্তারিত আলোচনা করে দিছি আর কি।
যে 476 ক্ষয়ের আপিলটা কি। 476 ক্ষয়ের আপিলটা হলো, খুব সংক্ষেপে বলে দিই, সেটা হলো যে কিছু কিছু বিষয় আছে যে ওই মামলাগুলো সরকারি কর্মকর্তাকেই করতে হয় অথবা আদালতকেই স্বয়ং করতে হয়। অর্থাৎ যদি কোনো আদালতে কোনো মিথ্যা সাক্ষ্য দেয় বা আদালতে যদি কোনো জাল দলিল দেয়, তাহলে ওই মিথ্যা সাক্ষ্য বিষয়ে ওই আদালতকেই মামলাটা করতে হয়। তাহলে ধরেন দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেটের আদালতে যে কোনো একটা মামলার বিচারে একজন ব্যক্তি মিথ্যা সাক্ষ্য দিছে, একজন ব্যক্তি মিথ্যা সাক্ষ্য দিছে, তাহলে ওই মামলায় যাই হোক না কেন, এই যে যে মিথ্যা সাক্ষ্য দিল এটা স্বয়ং একটা নতুন অপরাধ। এখন ওই মিথ্যা সাক্ষ্যের জন্য কোনো পক্ষ মামলা করলে হবে না, কোনো উকিল সাহেব বা বাদী হয়ে মামলা করলে হবে না, মামলাটা করতে হবে স্বয়ং আদালতকে, যেহেতু মিথ্যা সাক্ষ্যটা দেওয়া হয়েছে আদালতের কার্যক্রমে, এবং আদালতকেই যে বাদী হয়ে মামলাটা করতে হবে এটা বলা হয়েছে ফৌজদারি কার্যবিধির 195 ধারায়। আপনার এর আগের লেকচার দেখলে বুঝবেন। তো আদালত স্বয়ং বাদী হয়ে মামলা করতে পারে অথবা তারে মামলা করার আবেদন করতে হবে 476 ধারায়। কত ধারায়? 476 ধারায় আবেদনটা করতে হবে যে আপনার আদালতে অমুক তারিখে মিথ্যা সাক্ষ্য দিছে, ফৌজদারি কার্যবিধির 195 ধারায় বলা আছে আপনি মামলা না করলে আমলে নেওয়া হবে না, সো আপনি মামলাটা করেন। এই আবেদনটা আদালতে করতে হবে কত ধারায়? 476 ধারায়। ওই দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট আদালতে আবেদন করলেন যে আপনার আদালতে অমুক তারিখে মিথ্যা সাক্ষ্য দিছে, আপনি মামলা করেন এই মিথ্যা সাক্ষ্য বিষয়ে। এই দরখাস্তটা দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট আদালতে কত ধারায় দিব? 476 ধারায়। তিনি যদি 476 ধারার দরখাস্ত নামঞ্জুর করে দেয় যে না আমি মামলা করব না, তাহলে আমি আপিল করব 476 খতে। কথা বলেন? 476 খতে। দ্বিতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেটের উপরে কে? চিফ জুডিশিয়াল। তাহলে 476 খয়ের আপিলটা করব কার কাছে? চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে। এখন শুনেন, দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেটের কাছে 476 ধারায় আমি আবেদন করছিলাম মামলা করার জন্য, উনি মামলা করেও নাই, আমার দরখাস্ত নামঞ্জুরও করে নাই, ঝুলাই রাখছে। তাহলে সেই ক্ষেত্রে যদি নামঞ্জুর করতো তাহলে আমি আমি 75 ফতে। বুঝতে একটা পারছেন? কথা বুঝতে পারছি না। যেহেতু নামঞ্জুর কি করে নাই, সে আবার মামলাও করে নাই, এক্ষেত্রে আমরা কি করব? 476 ক ধারায় উনি কার অধীনস্থ? চিফ জুডিশিয়ালের কাছে যে আবেদন করব 476 কতে। 476 কতে বলবো যে দ্বিতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট আদালতে মিথ্যা সাক্ষ্য দিছিল, ওনারে আমি 476 ধারায় দরখাস্ত দিছি, উনি কোনো মামলা করে নাই, আমার দরখাস্ত নামঞ্জুরও করে নাই। এখন 476 ক ধারায় আপনার কাছে আবেদন করলাম আপনি মামলাটা করেন, কারণ আইনে বলা আছে যে যে আদালতে মিথ্যা সাক্ষ্য দেয় সে আদালতও করতে পারে অথবা তার উপরস্থ আদালতও করতে পারে। যেহেতু উনি মামলাটা করে নাই, তাহলে উনার কাছে দরখাস্ত ছিলাম 476, উনি মামলা করে নাই, এখন আপনার দরখাস্ত দিলাম 476 ওতে আপনি মামলাটা করেন। ধরেন চিফ স্যার আপনার দরখাস্ত রিজেক্ট করে দিছে, নামঞ্জুর করে দিছে, তাহলে ও আপনাকে আপিল করতে হবে 476 খতে। চিফ স্যার কার অধীনস্থ? দায়রা জজের। তাহলে আমি 476 খয়ের দরখাস্তটা করব দায়রা জজের কাছে। তাহলে এখানে আমার মনে রাখতে হবে ভাই যে 476-এর দরখাস্ত বা 476 কয়ের দরখাস্ত যদি নামঞ্জুর হয়, তাহলে এই দুইটা যেটাই নামঞ্জুর হোক না কেন এটার এগেইনস্টে আমার যেতে হবে 476 খতে সংশ্লিষ্ট আপিল আদালত। এটা কোনো ফিক্স না, কিন্তু এটা কখনো চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, কখনো দায়রা জজ, কখনো কি হাইকোর্ট বিভাগ। এবার ভাষাটা পড়লে একটু বুঝবেন। দেখেন যে 476 বা 476 ক ধারায় আন্ডারলাইন করবেন কমপ্লেইন দায়েরের আবেদন প্রত্যাখ্যান করে। কমপ্লেইন দায়েরের আবেদন মানে কি? আমি তার আবেদন করছিলাম যে আপনি একটা মামলা করেন। কি মামলা? নালিশি মামলা। দেওয়ানি, রাজস্ব বা ফৌজদারি আদালত কর্তৃক কমপ্লেইন দায়েরের আবেদন প্রত্যাখ্যান করে দেওয়ানি আদালত, রাজস্ব আদালত বা ফৌজদারি আদালত প্রদত্ত আদেশের বিরুদ্ধে আপিল করা যাবে কত ধারায়? 476 ধারায়। বুঝতে পারছেন? এবং এখানে বিচারিক আদালত যে আদালতের অধীনস্থ সেই আদালতে কি করতে হবে? আপিল দায়ের করতে হবে। তাহলে আমার মনে রাখতে হবে 476 খতে মোট কয়টা আদালত যদি কমপ্লেইন্টের আবেদন প্রত্যাখ্যান করে? কয়টা? দেওয়ানি, রাজস্ব আর কি ফৌজদারি। এই তিনটা আদালত যদি আপিল মানে নালিশ দায়ের আবেদন প্রত্যাখ্যান করে, তাহলে আপিল করতে হবে বিচারিক আদালত যে আদালতের অধীনস্থ তার কাছে কত ধারায়? 476 কত ধারায় বলেন? খ ধারায়। 476
খ ধারায়। আমরা বিগত বছরের প্রশ্ন আসি, দেখেন। কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর 1898 এর 473 এর অধীন কমপ্লেইন্টারের আবেদন প্রত্যাখ্যান করে দেওয়ানি আদালত কর্তৃক প্রদত্ত আদেশের বিরুদ্ধে, দেওয়ানি আদালত কর্তৃক প্রদত্ত আদেশের বিরুদ্ধে কি করা যায়? ক্রিমিনাল প্রসিডিউর কোডের 473 ধারার অধীন কমপ্লেইন্টারের আবেদন প্রত্যাখ্যান করে দেওয়ানি আদালত কর্তৃক প্রদত্ত আদেশ। এখানে নট অনলি দেওয়ানি আদালত, আরো দুইটা আদালত হতে পারে। কি কি? ফৌজদারি ও রাজস্ব। ফৌজদারি ও রাজস্ব, ওনারা যদি কোনো আদেশ দেয় সেটা হচ্ছে আপিলযোগ্য। কত ধারায়? 473 খ। আপনি মনে রাখবেন, 473-এর আবেদন নামঞ্জুর হোক বা 473 খ-এর আবেদন নামঞ্জুর হোক, প্রতিকার হচ্ছে কি? আপিল। কত ধারায়? 473 খ ধারায়। 473 খ ধারায়। আমরা চলে আসি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হলো যে সকল ক্ষেত্রে আপিল চলে না। কেসেস ইন হুইচ নো আপিল লাইস। লিখিত পরীক্ষায় প্রশ্ন আসে যে কোন কোন ক্ষেত্রে আপিল চলে না, আলোচনা করুন। ফৌজদারি কার্যবিধি 412 থেকে 414 ধারায় যে সকল ক্ষেত্রে আপিল দায়ের করা যাবে না তা উল্লেখ করা হয়েছে। নিম্নলিখিত ক্ষেত্রে আপিল করা যাবে না। 412 ধারায় দেখেন, দোষ স্বীকারের ক্ষেত্রে, ইন কেস অফ গিলটি প্লিট। দোষ স্বীকার এর আগে আমরা পড়ছি, আপনার মনে আছে কিনা? 243। ম্যাজিস্ট্রেট আদালত হলো 243, দায়রা আদালত হলো 265 উমা। 265 উমা, অর্থাৎ চার্জ গঠনের সময় ওনারে বলে যে আপনার বিরুদ্ধে এত এত ধারায় চার্জ গঠন করা হলো, আপনি কি তো কি দোষী নাকি নির্দোষ? সে যদি বলে আমি দোষী, তাহলে আদালত তার সাথে সাথে সাজা দিতে পারে, এবং আদালত যদি তারে ওই দোষ স্বীকারের ভিত্তিতে সাথে সাথে সাজা দিয়ে ফেলে, ওই সাজার বিরুদ্ধে আর কি করা যাবে না? আপিল করা যাবে না। এই কথাটাই বলেছে কত ধারায়? 412 ধারায়। একটু পরে দেখেন, আসামি দোষ স্বীকার করলে এবং তার উপর ভিত্তি করে আসামিকে দণ্ড দিলে সেই দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল করা যাবে না। কিন্তু দণ্ডাদেশের গোলদেন পরিমাণ বা যৌক্তিকতা, এই শব্দ গোলদেন ইমন, পরিমাণ বা যৌক্তিকতা কি 412 নাই? অবশ্যই আছে, পেজ তো মেলার দরকার নাই। ও প্রিন্ট নাই, হয়তো কপালে কোলে ডলছে। দেখেন, কোন জায়গাতে বই কিনছেন? ও, ঢাকা থেকে, তাহলে ফটোকপি করা কোনো। আচ্ছা দেখেন, তাহলে শুনেন, কিন্তু পরিমাণ বা যৌক্তিকতা বিষয়ে আপিল দায়ের করা যাবে। কি বিষয়ে? পরিমাণ বা যৌক্তিকতা। এখন পরিমাণ বা যৌক্তিকতা বিষয়টা কি একটু বোঝার আছে। ধরেন একজনের বিরুদ্ধে বললো যে আপনার বিরুদ্ধে চুরির অপরাধের জন্য চার্জ গঠন করা হলো 379 ধারায়, আপনি কি দোষী নাকি নির্দোষ? উনি বললো যে আমি দোষী। তাহলে ওনারে চুরির 379 ধারায় সর্বোচ্চ সাজা দেওয়া যায় আজকে আপনার 3 বছর। কয় বছর? 3 বছর। ওনারে দেশে ধরেন 1 বছর। উনি দোষ স্বীকার করতে 1 বছর সাজা দিয়ে দিচ্ছে। এই দণ্ডের বিরুদ্ধে আপিল করা যাবে না। কি করা যাবে? যেহেতু আপিল করা যায় না, করা যায় হচ্ছে রিভিশন। কিন্তু যদি এরকম হয় যে ওনার সাজা দিচ্ছে ধরেন 4 বছর, সাজা দিচ্ছে কয় বছর? 4 বছর। অথবা কোনো একটা অপরাধের সাজা ছিল 200 টাকা, দিয়ে ফেলছে 300 টাকা। কোনো একটা অপরাধে বিনাশ্রম কারাদণ্ড ছিল, কিন্তু দিয়ে ফেলছে কি? সশ্রম কারাদণ্ড। তাহলে এক্ষেত্রে কি করা যাবে? পরিমাণ বা যৌক্তিকতার ক্ষেত্রে, এক্সটেন্ট অর লিগালিটির ক্ষেত্রে আপিল করা যাবে। কিন্তু আদালত যদি ওই ধারায় যা সাজা দেওয়ার মানে ওনার যা ক্ষমতা ছিল ততটুকুই যদি দেয়, তাহলে কি করা যাবে না? আপিল করা যাবে না। বুঝেন কিনা? অথবা দোষ স্বীকারের ক্ষেত্রে তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট আদালতে দোষ স্বীকার করছে। এখন তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট সাজা তো, মনে করেন যে তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট ওই ধারায় সাজা আছে 3 বছর, উনি ধরেন 3 বছরই সাজা দিছে, কিন্তু ওনার অ্যাকচুয়ালি সাজা দেওয়ার ক্ষমতা আছে কতদিন? 2 বছর। তাহলে এই ক্ষেত্রেও কি করা যাবে? আপিল করা যাবে। কি বিবেচনায়? পরিমাণ বা যৌক্তিকতা বিবেচনা। যেমন দোষ স্বীকার করার পরও অধিক দণ্ড দিলে, বা দণ্ডের পরিমাণ, কোয়ান্টাম অফ সেন্টেন্স, বৈধতার বিষয়ে আপিল করা যেতে পারে। বুঝতে পারছেন কিনা? এই শাকিল সাহেব, শাকিল, বলেন তো যে 412-তে কখন আপিল করা যাবে আর কখন আপিল করা যাবে না, বলেন তো।
অর্থাৎ আইনের মধ্যে থেকে দিলে ওই দোষ স্বীকারের বিরুদ্ধে আর আপিল করা যাবে না, কিন্তু যদি আইনের ব্যত্যয় ঘটে তাহলে ওই পরিমাণ বা যৌক্তিকতার বিবেচনায় কি করা যাবে, আপিল করা যাবে। আমরা বিগত বছরের প্রশ্ন পড়ি, দেখেন যে দোষ স্বীকার করার প্রেক্ষিতে প্রদত্ত রায়ের বিরুদ্ধে আসামি কোন প্রশ্নে আপিল করতে পারে। এখানে বলছে যে দণ্ড, আইন, এখতিয়ার, কেবল আইন। এই জায়গায় বলতেছে যে কোন প্রশ্নে আপিল করতে পারে। দণ্ড বলতে বোঝানো হচ্ছে যে যে দণ্ড দেওয়ার দরকার তার সে কি দিয়ে ফেলছে, বেশি দণ্ড দিয়ে ফেলছে, অথবা যে দণ্ড দেওয়ার কথা ছিল সেটা না দিয়ে আর একটা সশ্রম বিনাশ্রম দেওয়ার কথা ছিল, দিছে কি সশ্রম। এটা 2 নং প্রশ্নটা দেখি, দেখেন একজন প্রথম শ্রেণীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পেনাল কোডের 379 ধারায় আসামির বিরুদ্ধে চার্জ গঠন করে এবং আসামি দোষ স্বীকার করায়, গিলটি প্লিট করায় 1 মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়। তিনি 379 ধারায় সর্বোচ্চ দিতে পারত কত, 3 বছর, দিতে কত, 1 মাস। উক্ত দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল দায়ের করা হলে নিম্নের কোনটি হতে পারে। আপিল দায়ের করা হলে আপিল যোগ্য নয় বিধায় আপিলটি কি হবে, নামঞ্জুর হবে। এটার বিরুদ্ধে তো আপিল করা যায়ই না, তো আপনি যদি আপিল করেও ফেলেন আপিল কি হয়ে যাবে, নামঞ্জুর হয়ে যাবে। বুঝতে পারছেন। আমরা চলে এসেছি 413 ধারা, তুচ্ছ মামলায় কোনো আপিল নাই, পেটি কেসেস। ফৌজদারি কার্যবিধির 413 ধারা অনুসারে কোনো দণ্ডিত ব্যক্তি আপিল করতে পারবে না যদি ভিভিআই, এটা দায়রা আদালত অনধিক 1 মাসের কারাদণ্ড দিলে। যদি দায়রা আদালত 1 মাসের কারাদণ্ড দেয় আপিল করা যাবে না। এখানে বোঝার আছে, দায়রা আদালত বলতে বোঝাচ্ছে দায়রা জজ, অতিরিক্ত দায়রা জজ, যুগ্ম দায়রা জজ। অর্থাৎ কোন মামলার বিচারে যদি যুগ্ম দায়রা জজ 1 মাস কারাদণ্ড দেয়, যদি অতিরিক্ত দায়রা জজ 1 মাস কারাদণ্ড দেয়, যদি দায়রা জজ 1 মাস কারাদণ্ড দেয়, তাহলে কি করা যাবে না, আপিল করা যাবে না। আপনারা ওই ফ্যান চালান না কেন, কারো শীত লাগে? এমসিকিউ পরীক্ষার সময় তো উত্তরও খুঁজে পাবেন না, এখন যদি ফ্যানের সুইচ খুঁজে না পান, দেখেন তাহলে একটা দায়রা জজ, অতিরিক্ত দায়রা জজ, বাকে যুগ্ম দায়রা জজ কতদিন কারাদণ্ড দিলে আপিল করা যায় না, কতদিন বলেন, 1 মাস। এখানে দায়রা আদালত বলতে 3টা আদালতকেই বোঝানো হয়েছে। আচ্ছা, তারপরে দেখেন, তারপরেরটা দেখেন যে দায়রা আদালত বা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা অন্য কোনো প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট অনধিক 50 টাকা অর্থদণ্ড প্রদান করলে, কে কে, দায়রা আদালত, দায়রা আদালত মানে কে কে, দায়রা জজ, অতিরিক্ত দায়রা জজ, যুগ্ম দায়রা জজ, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট অনধিক কত টাকা, 50 টাকা দিলে কি করা যাবে না, আপিল করা যাবে না। এখন এখানে একটা জিনিস খেয়াল করেন, আরিফ সাহেব বই দেখেন, বই দেখেই বলেন। আলিফ সাহেবরে যদি বলি যে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট 1 মাসের কারাদণ্ড দিছে, আপিল করা যাবে কিনা বলেন। আরিফ সাহেব বই দেখেই বলেন, আপনার বই দেখার উত্তর মানে পারমিশন দিলাম। প্রথম শ্রেণীর প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট ধরেন বা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট 1 দিন কারাদণ্ড দিছে, 1 দিন, আপিল করা যাবে কিনা বলেন। যাবে না। কেমনে কেমনে দেবে, ব্যাখ্যা দেন। যাবে যাবে স্যার। অন্তত দিয়ে। কারণ এখানে স্যার বলাই আছে, আইনেই বলা আছে যে, মানে বলা আছে যে দায়রা আদালতে কি বলা আছে দায়রা আদালত বলেন, যে ওখানে 1 মাসের যদি কারাদণ্ড দেয় তাহলে সেক্ষেত্রে আপিল করা যাবে না। কিন্তু এই জায়গা তো দিছে মাত্র কে, ম্যাজিস্ট্রেট। ম্যাজিস্ট্রেট 1 দিন দিলেও আপিল করা যাবে, কারণ এই বিষয় তো নিষেধাজ্ঞা নাই, আছে কি নাই, বোঝা গেছে, ধন্যবাদ। তো এখানে আরেকটা জিনিস দেখেন যে দায়রা আদালত, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট অনধিক কত, 50 টাকা। 50 টাকা। এখানে একটা জিনিস কি লক্ষ্য করছেন, এই জায়গা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আছে বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাই, নাই এই জায়গা নাই। তো দণ্ডের সাথে দেখ আর যার সাথে দেখ, জি।
আচ্ছা, এই বিথিকা, বিথিকা বলেন যে দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট যদি 50 টাকা জরিমানা করে আপিল করা যাবে কিনা, বিথিকা? তো যাবে, সেখানে লেখা নাই। দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট 50 টাকা জরিমানা করলেও আপিল করা যাবে। যাবে, কারণ এই জায়গায় বলছে প্রথম শ্রেণীর কথা, হ্যাঁ। আর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কথা। তো দ্বিতীয় শ্রেণী বা তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট ওনারা যদি 50 টাকাও জরিমানা করে তবুও কি করা যাবে? আপিল করা যাবে। অন্যদিকে যদি আদালত শুধুমাত্র গোল্ডেন জরিমানা আরোপ করে, আদালত শুধুমাত্র কি জরিমানা আরোপ করে এবং উক্ত জরিমানা প্রদানে ব্যর্থতার কারণে গোল দিবেন দণ্ড আরোপ করলে, যে ক্ষেত্রে শুধু অর্থদণ্ড দিছিল এবং ওই অর্থদণ্ড কি দিতে যদি ব্যর্থতার কারণে যদি তারে কারাদণ্ড দেয়, শুধু জরিমানা যদি দেয়, অর্থদণ্ড দেয়, অর্থদণ্ড অনাদায়ে যে কারাদণ্ডটা হয় সেটা সর্বোচ্চ হতে পারে 6 মাস। দণ্ডবিধির 67 ধারায় বলেছে যে শুধু অর্থদণ্ড 50 টাকা পর্যন্ত হলে 2 মাস, 100 টাকা পর্যন্ত হলে 4 মাস, 100 টাকার বেশি হলে কয় মাস? 6 মাস। তাহলে আরিফ সাহেবরে 200 টাকা অর্থদণ্ড দিল, উনি অর্থদণ্ড দিতে পারেন না, ওনার কারাদণ্ড দিতে 6 মাস। এই 6 মাসের বিরুদ্ধে আপিল করা যাবে না। ওনার যদি আপিল করারই থাকতো তাহলে মানে আপিল করবে কিসের বিরুদ্ধে? ওই অর্থদণ্ডের বিরুদ্ধে। অর্থদণ্ডের বিরুদ্ধে আপিল করে নাই, এখন ওনারা যে কারাদণ্ড দিছে কারাদণ্ডের বিরুদ্ধে কি করা যাবে না? আপিল করা যাবে না। উক্ত দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল করা যাবে না। হ্যাঁ বলেন বলেন। কোনটা ভাই? আচ্ছা, ধন্যবাদ। এখানে মহানগর দায়রা অন্তর্ভুক্ত হবে এই কারণে, কারণ আমি আপনার ব্যাখ্যা দিই। ওই যে আমরা যে ডেফিনেশন পড়ছি, ডেফিনেশনের এক জায়গা বলা আছে কোর্ট অফ সেশন বলতে মহানগর দায়রা জজ অন্তর্ভুক্ত হবে, বুঝতে পারছেন? কারণ এই কারণে এই জায়গায় কোর্ট অফ সেশন থাকলেও ওই জায়গায় মহানগর দায়রা জজও কি হবে? ইনক্লুডেড। হবে। যদি কোথাও শুধু ম্যাজিস্ট্রেট শব্দটা থাকে, ম্যাজিস্ট্রেট শব্দটা দ্বারা যদি কোনো কনফিউশন তৈরি হয় যেটা কি বিচারিক ম্যাজিস্ট্রেট নাকি নির্বাহী ম্যাজিস্ট্রেট, তাহলে কি প্রিজিউম করবে বলেন? বিচারিক ম্যাজিস্ট্রেট। 4 ক ধারায় বলছে, 4 ক, বুঝতে পারছেন? তো তাহলে এই 413 ধারাটা গুরুত্বপূর্ণ। কিসের কিসের বিরুদ্ধে আপিল করা যায় না? দায়রা আদালত অনধিক 1 মাস কারাদণ্ড দিলে আপিল করা যায় না। দায়রা আদালত, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট অনধিক কত টাকা? 50 টাকা জরিমানা করলে আপিল করা যায় না। আর যে ক্ষেত্রে জি বলে দিছি একবার। আচ্ছা, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তো এই জায়গায় নাই, তো তিনি যাই দেখ না কেন আপিল করা যাবে। আচ্ছা, আর এখানে মনে রাখবেন যে যে ক্ষেত্রে শুধু অর্থদণ্ড দেয়, অর্থদণ্ড অনাদায়ে যে কারাদণ্ডটা হবে ওই কারাদণ্ডের বিরুদ্ধে আপিল করা যাবে না। স্যার, এই প্রশ্নটা কি ভেবেছেন পারবেন? এই 1 মাস অনধিক এই বুঝিয়ে দিতে পারি না। 414 ধারা দেখেন, সংক্ষিপ্ত বিচারায় কতিপয় দণ্ডের ক্ষেত্রে আপিল নাই, সামারি কনভিকশন। সংক্ষিপ্ত বিচারে কতিপয় দণ্ডের বিরুদ্ধে আপিল নেই। 260 ধারার অধীন সংক্ষিপ্ত বিচার পদ্ধতিতে ম্যাজিস্ট্রেট অনধিক গোল্ডেন 200 টাকা জরিমানা করলে এই জরিমানাটা হলো শুধু অর্থদণ্ড। কি বলেন? সামারি ট্রায়ালে যদি শুধু 200 টাকা জরিমানা করে তাহলে কি করা যাবে না? আপিল করা যাবে না। তবে যদি কারাদণ্ডের সাথে 200 টাকা দেয় তাহলে আপিল করা যাবে। কত ধারায়? 415। আচ্ছা, আপাতত মনে রাখেন যে 414 ধারায় আপিল করা যাবে না। জেনে রাখা ভালো। দেখেন, যেহেতু উপর উল্লিখিত ক্ষেত্রে আপিল দায়ের করা যায় না, তাই এই সকল শর্তে কি করা যায়? আপনি মনে রাখবেন যে যে সকল ক্ষেত্রে আপিল করা যায় না সেই সকল ক্ষেত্রে কি করা যায়? রিভিশন করা যায়। তাহলে 412 হলো দোষ স্বীকার, 413 হলো তুচ্ছ মামলা, আর 413 কি সামারি ট্রায়ালে যদি দোষ স্বীকার করে, সরি সামারি ট্রায়ালে যদি কত টাকা অর্থদণ্ড দেয়? 200 টাকা, তাহলে কি করা যাবে না? আপিল করা যাবে না। দেখি আশরাফুল সাহেব বলেন তো যে ম্যাজিস্ট্রেট, প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট ফৌজদারি কার্যবিধির কত ধারায় কত টাকা ক্ষতিপূরণের নির্দেশ দিতে পারে? মিথ্যা তুচ্ছ মামলার ক্ষেত্রে কত টাকা ক্ষতিপূরণের নির্দেশ দিতে পারে? 3000 টাকা।
জরিমানা। আচ্ছা, ক্ষতিপূরণ কত টাকা সেটা জিজ্ঞেস করো। ক্ষতিপূরণ 1000 কত ধারায় বলছে বলেন? আপনি তো 4-5টা বই পড়েন, পারাও ঠিক না? বলেন। কত ধারায় মিতা? 250 ধারায় মিথ্যা তুচ্ছ মামলার ক্ষেত্রে যখন আসামির অব্যাহতি দেওয়া হয় তখন বা খালাস দেওয়া হয় তখন ওই মানে ম্যাজিস্ট্রেট বা নালিশকারীরা বলতে পারে যে বা ইনফরমেন্টে বলতে পারে যে কেন আপনি ক্ষতিপূরণ দিবেন না, কারণ দর্শান। সেই ক্ষেত্রে ওনারা ক্ষতিপূরণ প্রদানের নির্দেশ দিতে পারে সর্বোচ্চ কত? 1000। আর তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট হলে কত? 500। তবে 500 হোক বা 1000 হোক, অনাদায়ে কারাদণ্ড কত? 30 দিনের বিনাশ্রম। 30 দিনের বিনাশ্রম। এ রুবেলের মাথায় পানি ডালেন, এটা হলো এয়ার কুল ইঞ্জিন, ইঞ্জিন হয়ে গেছে, ওয়াটার কুল লাগবে, লিকুইড কুল। দেখেন তাহলে সংক্ষিপ্ত বিচারে দেখেন আমরা একটা প্রশ্ন পড়ি যে সংক্ষিপ্ত বিচারে অনধিক 200 টাকা অর্থদণ্ড দিলে ওই আদেশের বিরুদ্ধে প্রতিকার কি? বলেন। রিভিশন। আপিল করা যাবে না। কি করা যাবে? রিভিশন। 2 নং প্রশ্নটা দেখেন যে যদি আদালত শুধুমাত্র জরিমানা আরোপ করে, জরিমানা মানে জরিমানার ইংরেজি কি বলেন তো? ফাইন নাকি কম্পেনসেশন? জরিমানার ইংরেজি ফাইন। এবং উক্ত জরিমানা প্রদানে ব্যর্থতার কারণে আদালত দণ্ড আরোপ করলে উক্ত দণ্ডাদেশের বিরুদ্ধে কি হবে? আপিল করা যাবে না। এ হোসেনকারী, আমাদের মাওলানা মিলন সাহেব কোথায়? আর আব্দুল্লাহ সাহেব? আচ্ছা, ধন্যবাদ। দেখেন সেলফ প্র্যাকটিস দেখেন যে ফৌজদারি আজকে তার ওনার কাজ নাই, আজকে তো উনি আসতে পারে, শুক্রবার তো আর কোর্ট কাছারি খোলা না। দেখেন ফৌজদারি কার্যবিধির যে সকল ধারার অধীন আপিল চলে না তা নির্ণয় করুন। এটা হচ্ছে কত? 412, 413 আর কত? 414। 4 নম্বরটা দেখেন যে সংক্ষিপ্ত বিচারে কতিপয় দণ্ডের বিরুদ্ধে আপিল নেই। নো আপিল ফ্রম সার্টেন সাবারি কনভিকশন কত ধারায়? 414। আর এখানে বাকি যে প্রশ্ন আসবে এগুলো ইনশাল্লাহ পারবেন। আমরা সরাসরি চলে আসি আপিল দায়ের এবং সংশ্লিষ্ট পদ্ধতি। আপিল দায়ের এবং সংশ্লিষ্ট পদ্ধতি পাইছেন? আপিলের পিটিশন বা দরখাস্ত, পিটিশন অফ আপিল। একটা জিনিস মনে রাখবেন, ফৌজদারি মামলা যদি থানায় দায়ের করে হয় এফআইআর হয় নাহলে জিডি হয়। আমলযোগ্যের ক্ষেত্রে হয় এফআইআর, আমল অযোগ্যের ক্ষেত্রে হয় কি? জিডি। আর ফৌজদারি মামলা যদি কোর্টে দায়ের করে ওই যে জিনিসটা দেয় ওটা কমপ্লেইন বা নালিশ। কমপ্লেইন বা কি? নালিশ। আর ফৌজদারি মামলায় যখন আপিল করে, আপিলের ওই যে লিখিত যে সারমর্মটা ওটার বলে পিটিশন। অপরদিকে দেওয়ানি মামলা যখন কোর্টে করে, দেওয়ানি মামলা তো কোর্টেই করে, দেওয়ানি মামলা তো থানায় করা যায় না। দেওয়ানি মামলা করে কি দাখিলের মাধ্যমে? আরজি। আরজি। আর দেওয়ানি মামলায় আপিল দায়ের করে মেমোরান্ডাম আকারে। কি আকারে? স্মারকলিপি বা মেমোরান্ডাম। তাহলে আপনি মনে রাখবেন ফৌজদারিতে আপিলের ওইটারে বলতেছে কি? পিটিশন। আর দেওয়ানিতে বলতেছে কি? মেমোরান্ডাম অফ আপিল, স্মারকলিপি। তো 419 ধারায় বলতেছে যে প্রত্যেকটি আপিল দায়ের করতে হবে গোলদেন পিটিশন বা দরখাস্ত আকারে। কি আকারে? পিটিশন বা দরখাস্ত। আপিলের পিটিশন, এটা গুরুত্বপূর্ণ, আন্ডারলাইন করেন। আপিলকারী বা তার উকিল দাখিল করবে। বিবিআই পরীক্ষায় প্রশ্ন আসবে যে আপিলের পিটিশন কে দাখিল করবে? আপিলকারী অথবা তার উকিল। যে রায় বা দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল করা হচ্ছে তার কপি আপিলের পিটিশনের সাথে কি করতে হবে? দাখিল করতে হবে। এই জায়গায় কিন্তু বা আছে, নট এবং। ঠিক আছে? যখন আপিলকারী জেলে তখনকার পদ্ধতি, যদি আপিলকারী জেলে থাকে, যিনি আপিল করবেন তিনি কোথায় আছেন? কারাগারে। যদি আপিলকারী জেলে থাকে তাহলে সে তার আপিলের পিটিশন এবং পিটিশনের সাথে দাখিলকৃত রায় ও আদেশের কপি জেলের দায়িত্ব থাকা কর্মকর্তার নিকট দাখিল করতে পারে এবং উক্ত কর্মকর্তা পিটিশনটি সঠিক আদালতে পাঠাবে। কত দ্বারা? 420 দ্বারা। এখন একটা জিনিস মনে রাখেন, যদি আপনাকে বলে যে জেল আপিল সম্পর্কে আলোচনা করা হয়েছে কত দ্বারায়? 420 দ্বারায়। এখন যে জেলে আছে
এটা তার জন্য নেসেসারি না যে সে জেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার মাধ্যমে আপিল করবে। তার হাতে অপশন দুইটা, সে সরাসরি উকিলের মাধ্যমে আপিল করতে পারে, অথবা কি জেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার মাধ্যমে আপিল করতে পারে। এখানে বলে নাই যে জেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার মাধ্যমেই করতে হবে, সেটা বলে নাই, বলছে কি করতে পারে। তো যে প্রশ্নটা হতে পারে যে আপিল পিটিশন আকারে দাখিল করা হয় কত ধারায়? 419। জেল আপিল সম্পর্কে বলছে কত ধারায়? 420 বা 20। জি, আমরা 421-এ চলে আসি। দেখেন, আপিল সংক্ষিপ্ত খারিজ, সংক্ষিপ্ত খারিজের সংক্ষিপ্তর পাশে একটু লেখেন সরাসরি খারিজ। আপিল সংক্ষিপ্ত খারিজ বা সরাসরি খারিজ, সামারি ডিসমিসাল অফ আপিল, সামারি ডিসমিসাল অফ আপিল। 421 ধারায় আপিল আদালত কোনো আপিল সংক্ষিপ্তভাবে খারিজ করে দিতে পারে যদি তিনি মনে করে আপিলে হস্তক্ষেপ করার মতো কোনো কারণ নেই বা আপিল করার কোনো কারণ নেই। আপনি দোষ স্বীকারের বিরুদ্ধে আপিল করছেন, আপিল করা যায়, তাহলে আপিল সরাসরি কি করে দিবে? খারিজ করে দিবে। এটার বলে সামারি ডিসমিসাল অফ আপিল। আপিল সরাসরি খারিজ করে বা সংক্ষিপ্ত আকারে খারিজ করে 421 ধারায়, আর শুনানি টুনানি করে সবকিছু শুনে টুনে খারিজ করে 423 ধারায়। 400 কত ধারায়? 23 ধারায়। তাহলে আপিলের খারিজ দুই জায়গা, একটা হলো আপিল শুনানি সরাসরি খারিজ করে কততে? 421। আর একটা খারিজ আছে কততে? 423। যদি আপনাকে বলে সামারি ডিসমিসাল অফ আপিল বা সংক্ষিপ্ত খারিজ বা সরাসরি খারিজ, তাহলে কত দ্বারা? 421। আর সবকিছু শুনে টুনে যদি করে সেটা আমরা সামনে আসতেছি, সেটা কত? 423। 422 ধারাটা লিখে নেন, আপিলের নোটিশ। 422 ধারা দিয়ে লেখেন আপিলের নোটিশ, আপিলের নোটিশ। বরকত আলী মীর সাহেব, মূল মামলায় কি দেয় বলেন? মূল মামলা দায়ের করার পর বাদী আসামি বরাবর কি যায়? সমন অথবা ওয়ারেন্ট যায়। সমন অথবা কি ওয়ারেন্ট। আর আপিল দায়ের করার পর আপিল যে দায়ের করলো অপর পক্ষ বরাবর কি যায়? নোটিশ যায়। কত ধারায় বলেছে? 422। 422। তাহলে আপিল দায়ের করে কি আকারে? আপিল দায়ের করে পিটিশন আকারে। কত ধারায় বলছে? 419। 419। জেল আপিল আছে কততে? 420 নাকি? সরাসরি খারিজ করে কততে? 421। আপিলের নোটিশ কততে? 422। ধন্যবাদ। বিগত বছরের প্রশ্ন দেখেন, আপিল আদালত আপিল খারিজ করতে পারে ফৌজদারি কার্যবিধির কত ধারায়? 421 ধারায়। যদি বলে এই যে সরাসরি খারিজ বা সংক্ষিপ্ত খারিজ একই, 421 ধারা। যেটা মনে রাখবেন যে এই যে দেখেন ফৌজদারি আপিল দায়ের করে কি আকারে? পিটিশন বা দরখাস্ত আকারে। পিটিশন বা দরখাস্ত আকারে। 3 নং প্রশ্নটা দেখেন যে ফৌজদারি মামলায় প্রত্যেকটি আপিলের আবেদনের সাথে দাখিল করতে হবে রায় বা কিসের কপি? রায় বা আদেশের কপি। আমরা চলে আসি আপিল আদালতের ক্ষমতা, 423 ধারা। পাইছেন? আপিল আদালতের ক্ষমতা, আপিল নিষ্পত্তিতে আপিল আদালতের ক্ষমতা। আচ্ছা, একটা জিনিস শুনেন, সেটা হলো যে আপিল তো বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জন করে। দণ্ডাদেশের ক্ষেত্রে আপিল করে আসামি, খালাসের ক্ষেত্রে আপিল করে নালিশকারী বা পিপি, দণ্ড বৃদ্ধির জন্য করে নালিশকারী বা পিপি, আবার প্রকৃত সম্পত্তি পুনরুদ্ধারের আবেদন অগ্রাহ্য হলে সেক্ষেত্রে করে অভিযুক্ত ব্যক্তি, শান্তি রক্ষা বা সদাচরণের মুসলেকার বিরুদ্ধে ওই সংক্ষুব্ধ ব্যক্তি করে 406 ধারায়, বা জামানত বা জামিনদার প্রত্যাখ্যান করলে সেক্ষেত্রে করে কততে? 406 পদে। আবার যে কমপ্লেইন দায়েরের আবেদন প্রত্যাখ্যান করে দেওয়ানি রাজস্ব বা ফৌজদারি আদালত যদি প্রত্যাখ্যান করে, তাহলে 473 বা 476 ক যদি প্রত্যাখ্যান করে আপিল করবে 473 হতে। এখন আপনি যে আপিলই করুন না কেন, আপিল আদালতের তো একটা কি আছে? ক্ষমতা আছে। মানে আপনার আপিল কি উনি কি করতে পারে? খালাসের বিরুদ্ধে আপিল করলে খালাসে কি মানে আসামির কি দণ্ড দিতে পারে, নাকি দণ্ড কমাতে পারে, বাড়াতে পারে? বা দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল করলে আসামির কি খালাস দিতে পারে কিনা,
বা পুনরুদ্ধার, সম্পত্তি পুনরুদ্ধার আবেদন দিতে পারে কিনা, মুচলেকা আদেশ বাতিল করতে পারে কিনা, এই যে যে আপিল আদালতের ক্ষমতা, এই ক্ষমতাটা আলোচনা করেছে ফৌজদারি কার্যবিধির কত ধারায়? 423 ধারায়। কত ধারায় বলেন? 423। এবং আপনাকে মনে রাখতে হবে যে 423 ধারায় আপিল আদালত যা খুশি তাই করতে পারে। যা খুশি তাই মানে হলো ওনার মন যা চায় তাই করতে পারে। আমি একটু উদাহরণ দিই। ধরেন দণ্ড যদি আসামিরে কি দেয়, এ পিছনে আছে ওই যে ফাঁকা, আসামিরে দণ্ড দেয়। আচ্ছা, আসামিরে যদি দণ্ড দেয়, তাহলে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট 1 বছরের কারাদণ্ড দিছে, আসামি আপিল করবে কার কাছে? দায়রা জজের কাছে। 408 ধারায় দায়রা জজের কাছে আসামি আপিল করছে, কারণ আসামির আপিলের উদ্দেশ্য কি? তার দণ্ড যাতে কমায় অথবা খালাস দেয়, এটাই তো। যে তো এখন এই আপিলে আপিল আদালত ওই দণ্ড কমাইতেও পারে, বাড়াইতেও পারে, আবার নতুন বিচারের নির্দেশও দিতে পারে, বা অন্য কোনো যৌক্তিক আদেশও কি দিতে পারে? দিতে পারে। যা খুশি তাই পারে, উনি যা খুশি কি পারে? তাই পারে। কত ধারায়? 423 ধারায়। একটু পড়ি দেখেন। তো যদি পরীক্ষায় আসে যে ফৌজদারি আপিল আদালতের ক্ষমতা আছে কত ধারায়? 423 ধারায়। একটু পাশে লিখে রাখেন যে দেওয়ানি কার্যবিধিতে 107 ধারায়। দেওয়ানি কার্যবিধিতে কত ধারায়? 107 ধারায়। অর্থাৎ দেওয়ানি মামলায় দেওয়ানি আপিল আদালতের ক্ষমতা আছে 107 ধারায়। ফৌজদারি কার্যবিধি 423 ধারায় ফৌজদারি আপিল নিষ্পত্তিতে আপিল আদালতের ক্ষমতা আলোচনা করা হয়েছে। আপিল নিষ্পত্তির ক্ষেত্রে আপিল আদালতের নিম্নলিখিত ক্ষমতা প্রয়োগ করতে পারে। লিখিত পরীক্ষায় প্রশ্ন আসে, সরাসরি হুবহু ওইটুক পড়ে ফেলবেন। দেখেন, আপিল খারিজ করতে পারে যদি আপিলের কোনো কি না থাকে, কারণ না থাকে। এক খারিজ আমরা পাইছি কোথায়? 421। আর এক খারিজ পাইলাম কোথায়? 423। খালাস আদেশের বিরুদ্ধে আপিলের ক্ষেত্রে, অর্থাৎ যদি কেউ খালাস আদেশের বিরুদ্ধে আপিলে করে, খালাস আদেশ দেখেন বাতিল করতে পারে বা কি করতে পারে? পরিবর্তন করতে পারে। খালাস আদেশ বাতিল মানে কি? তারে দণ্ড দিতে পারে, তাই তো। অধিকতর অনুসন্ধানের আদেশ দিতে পারে, অভিযুক্তকে পুনরায় বিচারের নির্দেশ দিতে পারে, অভিযুক্তকে দোষী পেলে আইন অনুযায়ী কি দিতে পারে? শাস্তি দিতে পারে। তার ওনার বাদ থাকলো কি? খালাস আদেশের বিরুদ্ধে আপিল করলে উনি কি করতে পারে? যা খুশি তাই করতে পারে। আবার দেখেন, দণ্ডাদেশের বিরুদ্ধে আপিলের ক্ষেত্রে, দণ্ডাদেশের বিরুদ্ধে আপিলের ক্ষেত্রে দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল কে করে? আসামি। দণ্ডাদেশ বাতিল করতে পারে, আসামিকে খালাস বা আন্ডারলাইন কেন অব্যাহতি দিতে পারে, পুনরায় আসামিকে বিচারের আদেশ দিতে পারে, শাস্তি বহাল রাখতে পারে, শাস্তি কমাতে পারে, ইত্যাদি। ইত্যাদি মানে কি? মানে ইচ্ছা করলে শাস্তি বাড়াইতেও পারে। বুঝতে পারছেন? তাহলে দণ্ডাদেশের বিরুদ্ধে আপিলের ক্ষেত্রে ওনার মন যা চায় তাই করতে পারে। আচ্ছা, চলে আসি। দেখেন, দণ্ড বৃদ্ধির আপিলের ক্ষেত্রে, দণ্ড বৃদ্ধির আপিল কে করে? পিপি বা যে মামলা করেছে সে। শাস্তি পরিবর্তন করে আসামিকে কি দিতে পারে? শাস্তি পরিবর্তন করতে পারে, খালাস দিতে পারে। দণ্ড বৃদ্ধির আপিল করছিল আমি দণ্ড বৃদ্ধির জন্য, সেই জায়গায় আদালত ইচ্ছা করলে কি দিতে পারে? খালাস দিতে পারে, বা অব্যাহতি দিতে পারে, বা তাকে পুনরায় বিচারের কি দিতে পারে? আদেশ দিতে পারে, শাস্তি বহাল রাখতে পারে, শাস্তির পরিমাণ বাড়াতে পারে অথবা কি কমাতে পারে। তার মানে কি পারে? যা খুশি তাই পারে। সবশেষে দেখেন, অন্যান্য আদেশের বিরুদ্ধে আপিলের ক্ষেত্রে আদেশ পরিবর্তন বা বাতিল করতে পারে। এছাড়া অন্যান্য যে আদেশগুলো আছে এই সকল আদেশের ক্ষেত্রে আদেশ কি করতে পারে? পরিবর্তন করতে পারে বা বাতিল করতে পারে। তবে এখানে একটা লাইন আন্ডারলাইন করেন, অভিযুক্ত যে অপরাধ করেছে সেই অপরাধের জন্য যে শাস্তি দেওয়া যেত আপিল আদালত তার থেকে অধিক দণ্ড দিবে না। অভিযুক্ত যে অপরাধ করেছে সেই অপরাধের জন্য সাধারণত যে সাজা দিতে পারতো আপিল আদালত সেই সাজা দিবে, এর চেয়ে বেশি সাজা আর কি দিতে পারবে না। তাহলে যদি আপনাকে বলে যে ভাই আপিল আদালতের ক্ষমতা আছে কত ধারায়? 423 ধারায়। আপনার এখন প্রতিটা ধারা এভাবে বিস্তারিত বাসায় যেয়ে তো পড়ার সুযোগ নাই। আমার তো এই বই পড়তে হবে, যাদের প্রিপারেশন কম, মানে আমরা যারা প্রথম পড়তেছি, আমার দরকার 50 মার্ক। 50 মার্ক দরকার কম সময়ে, আমি যাতে 50 মার্ক পেতে পারি, আমার যাতে একটা গোছানো প্রস্তুতি হয়, সেটা আমার দরকার। তো আমার জানতে হবে যে আপিল আদালতের ক্ষমতা আছে কত ধারায়? 423 ধারায়। উনি কি করতে পারে? যা খুশি তাই করতে পারে। আর দেওয়ানি কার্যবিধির ক্ষেত্রে আপিল আদালতের ক্ষমতা আছে কত ধারায়? 107 ধারায়। আপিল খারিজ করতে পারে ফৌজদারিতে 2টা ধারায়,
421 আর কত 423। যদি বলে সরাসরি খারিজ কত দ্বারা 421। ধন্যবাদ। আমরা এখন করব যে জিনিসটা, সেটা খুবই গুরুত্বপূর্ণ। তো তার আগে আমরা 2 মিনিট বিরতি নিচ্ছি, বিরতি নেওয়ার পরে আবার আমরা শুরু করব, নন স্টপ চলবে। হবে না, সমস্যা নেই। স্টুডেন্ট দণ্ড স্থগিত এবং জামিন ক্ষমতা খুবই গুরুত্বপূর্ণ। আপিল চলমান থাকলে দণ্ড স্থগিত এবং জামিন দেওয়ার ক্ষমতা, অর্থাৎ যখন কোনো ব্যক্তি বিচারিক আদালত কর্তৃক দণ্ডিত হলো, তো তখন তিনি জামিন নিতে পারেন আপিলের শর্তে, বা আপিল আদালত থেকে আপিল চলমান থাকা অবস্থায়ও নিতে পারেন, আবার আপিল দায়েরের শর্তেও নিতে পারেন। কখনো কখনো আপিল দায়েরের শর্তে, মানে আমার আজকে দণ্ড দিছে, আমি আদালতে আজকেই জামিন চাইতে পারি যে ওরানার, যে আমি আপিল দায়ের করতে চাই, ততদিন পর্যন্ত আপিল আমি দায়ের না করতে যে আমার জামিন দেওয়া হোক। এটা বলে আপিল দায়েরের শর্তে। তো যদি কারো সাজা হয় 1 বছর পর্যন্ত, তাহলে সে আপিল দায়েরের শর্তে জামিন চাইতে পারে বিচারিক আদালতে। বুঝতে পারছেন? অর্থাৎ যদি বিচারিক আদালত কাউকে সাজা দেয় কতদিন, 1 বছর, তাহলে যেদিন রায় ঘোষণা করছে সেই দিনই আমি ওই বিচার আদালতে জামিনের আবেদন করতে পারি। কিসের শর্তে? ফৌজদারি কার্যবিধি 26 ধারায়, যে আমারে দণ্ড দেওয়া হয়েছে, আমি আপিল দায়েরের শর্তে জামিন চাইতেছি, 426। আবার যে ক্ষেত্রে দণ্ডের পরিমাণ 1 বছরের বেশি, অথবা 1 বছর দিছে, আপনি আপিলের শর্তে জামিন চান নাই, তাহলে সেই ক্ষেত্রে আমার জামিন চাইতে হবে আপিল দায়ের করে আপিল আদালতে, যে ইওরানার আমার আপিল চলমান আছে, আপনি দণ্ড স্থগিত করে আমাকে জামিন দিতে কি হয়, মর্জি হয়, যতদিন পর্যন্ত আপিল নিষ্পত্তি না হচ্ছে। তাহলে আপনি আপিল দায়েরের শর্তেও জামিন চাইতে পারেন, বা আপিল চলমান থাকা অবস্থায়ও জামিন চাইতে পারেন। কত ধারায় বলেন? 426 ধারায়। খুবই গুরুত্বপূর্ণ, একটু পড়ি দেখেন। আপিল চলমান থাকলে দণ্ড স্থগিত বা জামিনের জন্য 426 ধারায় আবেদন করা যায়। তাহলে পরীক্ষায় আসতে পারে যে আপিল আদালতে জামিনের আবেদন করতে হয় কত ধারায়? 26। আচ্ছা, একজন লিখছেন স্যার সাউন্ড ক্লিয়ার না। ক্লিয়ার কি আপনার কাছে না অন্য সবার কাছে না? কাইন্ডলি জানাবেন প্লিজ। আনমিউট করে দিয়ে দিছি, বলেন, সবাই বলেন। ঠিক আছে স্যার, এখন সমস্যা আছে স্যার, ক্লিয়ার না স্যার, ক্লিয়ার না। সমস্যা স্যার, একটু ডিস্টার্ব হচ্ছে। স্যার ক্লিয়ার না, সাউন্ড ভালো করে শোনা যায় না। স্যার মাঝে মাঝে সমস্যা হচ্ছে স্যার। মাঝে মাঝে সমস্যা তো হওয়ার কথা না, কেন হচ্ছে? আচ্ছা, দেখা যাক, দাঁড়ান। অন্য কেউ কি আছেন যে ক্লিয়ার শুনেন, নাকি সবারই সমস্যা? একটু রেসপন্স করেন ভাই। আমি ক্লিয়ার শুনতেছি স্যার। এখন ক্লিয়ার স্যার। স্যার শোনা যাচ্ছে ক্লিয়ার স্যার। স্যার ক্লিয়ার শোনা যায় স্যার। স্যার ক্লিয়ার শোনা যাচ্ছে না। আচ্ছা, ধন্যবাদ। শুনেন, 426 ধারায় আপিল আদালতকে আপিল চলাকালীন সময় দণ্ড স্থগিত এবং আসামিকে জামিন দেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছে। তো এখানে দুইটা ক্ষমতা আছে, তিনি দণ্ড স্থগিত করতে পারে, আবার আপিলে জামিনও দিতে পারে। তো যদি বলে যে আপিল আদালত দণ্ড স্থগিত করে কত ধারায়? 426 ধারায়। আপিল আদালত জামিন দেয় কত ধারায়? 426 ধারায়। নিম্নলিখিত ক্ষেত্রে আপিল আদালত দণ্ড স্থগিত করে আসামিকে জামিন দিতে পারে। দেখেন, 426 ধারা অনুযায়ী আপিল চলমান থাকাকালে আপিল আদালত যে দণ্ডাদেশ বা আদেশের বিরুদ্ধে আপিল করা হয়েছে, সেই দণ্ডাদেশ বা আদেশ কার্যকর করা আন্ডারলাইন করে স্থগিত করতে পারে এবং আসামিকে জামিনে মুক্তি দিতে পারে। 426-এর কত? 1। তাহলে আপিল যদি চলমান থাকে, তাহলে আপিল আদালত জামিন দিতে পারে 426-এর 1। পক্ষান্তরে গোল দেন, বিচারিক আদালত কর্তৃক কোনো ব্যক্তি গোল দিবেন অনধিক 1 বছরের কারাদণ্ডে দণ্ডিত হলে এবং উক্ত দণ্ডাদেশের বিরুদ্ধে আপিলের বিধান থাকলে, বিচারিক আদালত যদি মনে করে যে উক্ত ব্যক্তি আপিল দায়ের করতে পারে, তাহলে বিচারিক আদালত উক্ত ব্যক্তিকে জামিনে মুক্তি দিতে পারে। 426(2) ক। এই জামিনের আবেদনটা আমি করব বিচারিক আদালতে, আপিল আদালতে না। বিচারিক আদালতে কেন করতেছি? কিসের শর্তে? আপিল দায়েরের শর্তে। কত ধারায়? 426(2) ক। যদি দণ্ডটা দেয় কতদিন? অনধিক কত? 1 বছর। এবং যখন আমাকে আপিল দায়েরের শর্তে জামিন দেওয়া হলো, তখন যখন আমি আপিল নিব, মানে আপিল করব, ওই আপিল দায়ের করার পর আবার আমার জামিন নিতে হবে।
তাহলে এই এই যে যে আপিলের শর্তে যে জামিনটা আমি চাইতেছি, এই জামিনটার মেয়াদ কতদিন? আপিল দায়েরের আগ পর্যন্ত। কবে বলেন? আপিল দায়েরের আগ পর্যন্ত। বলেন তো, যদি কাউরে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় তাহলে সে কি এই বিচারিক আদালতে জামিন চাইতে পারবে কিনা আপিলের শর্তে? পারবে? পারবে না। কখন পারবে? যদি দণ্ডটা হয় কত? অনধিক 1 বছর। বুঝেছেন? আচ্ছা, পরেরটা দেখেন। সো এখান থেকে প্রশ্ন আসে যে বিচারিক আদালতে আপিল দায়েরের শর্তে জামিন চাওয়া যায় যদি কারাদণ্ডের মেয়াদ হয় কতদিন? 1 বছর। কত ধারা? 426 কত 2 ক। হাইকোর্ট বিভাগ যদি সন্তুষ্ট হয় যে দণ্ডিত ব্যক্তিকে আপিল বিভাগে অনুমতি সাপেক্ষে আপিল করার বিশেষ অনুমতি দেওয়া হয়েছে, তখন হাইকোর্ট বিভাগ যে দণ্ড দিয়েছে আপিল চলাকালীন সময় উক্ত দণ্ড স্থগিত বা আসামিকে জামিনে মুক্তি দিতে পারে। একেবারে পড়ে সব বুঝে গেছে এই লাইন নাকি? কিছুই বোঝা যায়নি। এটা বোঝাইতে হলে অনেক কথা বলা লাগবে। এখানে তো যার সংক্ষেপে আলোচনা করা আছে, বেশ কতগুলো কথা বলা লাগবে, সেই কথাগুলো একটু বলি, শুনেন। আপনারা জানেন যে ফৌজদারি আদালতের যে গঠন, এটা বলা হয়েছিল 6 ধারায়। সেখানে বলা হয়েছিল যে আমাদের সুপ্রিম কোর্ট ব্যতীত বাংলাদেশে 2 ধরনের ফৌজদারি আদালত থাকবে। এক হচ্ছে দায়রা আদালত, আর একটা হচ্ছে কি ম্যাজিস্ট্রেট আদালত। এখন আপনারা কি জানেন যে সুপ্রিম কোর্ট বলতে কি বোঝায়? সুপ্রিম কোর্ট বলতে বোঝায় যে হাইকোর্ট বিভাগ, আর হাইকোর্ট বিভাগের উপরে আছে কি আপিল বিভাগ। অর্থাৎ বাংলাদেশ সুপ্রিম কোর্ট বলতে আলাদা কোনো কোর্ট নাই। সুপ্রিম কোর্টের হলো 2টা বিভাগ, সবার উপরে কি আপিল বিভাগ, অ্যাপিলেট ডিভিশন, তার নিচে কি হাইকোর্ট বিভাগ। ঠিক আছে, সবার উপরে আপিল বিভাগ, তারপরে হাইকোর্ট। তাহলে এখন আমরা জানি যে যখন কোনো ব্যক্তিকে মৃত্যুদণ্ড দেয়া হয়, দায়রা জজ মৃত্যুদণ্ড দেয়, তাহলে মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিল কোথায় হয় জানেন? আমরা জানি যে দায়রা জজ যদি দণ্ড দেয় তাহলে আপিল কোথায়? হাইকোর্টে। কোথায়? হাইকোর্টে। হাইকোর্টও যদি দণ্ড বহাল রাখে, হাইকোর্টও যদি কি রাখে? দণ্ড বহাল রাখে, তাহলে ফৌজদারি কার্যবিধি অনুসারে কি করতে হবে সেটা বলা নাই। সেটা বলা নাই, কিন্তু নর্মালি কমন সেন্স বলে যে হাইকোর্টের উপরস্থ আদালত কোনটা? আপিল বিভাগ। তাহলে হাইকোর্ট বিভাগ যদি দণ্ড বহাল রাখে, তাহলে হাইকোর্ট বিভাগের ওই আদেশের বিরুদ্ধে আপিল করতে হয় আপিল বিভাগে। কোথায় বলেন? আপিল বিভাগে। অর্থাৎ এটা বলা যায় যে হাইকোর্ট বিভাগের যে কোনো আদেশের বিরুদ্ধে সংক্ষুব্ধ হইলে সংক্ষুব্ধ ব্যক্তির প্রতিকার সে হচ্ছে আপিল করবে। কোথায়? আপিল বিভাগে। এখন আপিল বিভাগে আপিল সম্পর্কে বলা হয়েছে বাংলাদেশ সংবিধানের 103 অনুচ্ছেদে। কত বলেন? বাংলাদেশ সংবিধানের কত অনুচ্ছেদ? 103 অনুচ্ছেদ। এখন একটু শুনেন যে আপিল বিভাগে কখনো কখনো অধিকার বলে আপিল করা যায়, আর কখনো কখনো অধিকার বলে আপিল করা যায় না। অধিকার বলে আপিল করলে সেটার শুধুই আপিল বলে, আর আপিল বিভাগে যখন অধিকার বলে আপিল করা যায় না তখন সেটার বলে লিভ টু আপিল, অনুমতি নিতে হয়। বুঝতে পারছেন? এখন অনুমতি নিতে হবে কখন, এটা একটু বোঝা দরকার। বাংলাদেশ সংবিধানের 103 অনুচ্ছেদে বলেছে যদি হাইকোর্ট বিভাগ মৃত্যুদণ্ড দেয় বা যাবজ্জীবন কারাদণ্ড দেয়, কি কি মৃত্যুদণ্ড আর যাবজ্জীবন কারাদণ্ড দিলে সংক্ষুব্ধ পক্ষ, সংক্ষুব্ধ আসামি আপিল বিভাগে অধিকার বলেই আপিল করতে পারে। এই জায়গার অনুমতি নেওয়ার দরকার নাই। বুঝেছেন? হাইকোর্ট বিভাগ যদি এই 2টা দণ্ড ছাড়া অন্য কোনো দণ্ড দেয় তাহলে আপিল বিভাগে আপিল করতে হয়, কিন্তু সেটারে বলে কি লিভ টু আপিল বা অনুমতি সাপেক্ষে আপিল। একটু একেবারে উদাহরণ দিয়ে যদি বলি, এইভাবে চিন্তা করেন যে যুগ্ম দায়রা জজ 6 বছরের কারাদণ্ড দিছে, আপিল করবেন কোথায়? কোথায়? হাইকোর্টে না? 408 ধারায়। কত ধারায়? 408 ধারায়। হাইকোর্টে ওই 6 বছর বহাল রাখছে। হাইকোর্ট কি 6 বছর বহাল রাখছে। এখন হাইকোর্টের আদেশের বিরুদ্ধে হাইকোর্টের উপর আদালতে আপিল করব আপিল বিভাগ। এখন আপিল বিভাগে এই জায়গা অধিকার বলে আপিল করা যাবে না। কেন যাবে না? এটা কি মৃত্যুদণ্ড? না। এটা কি যাবজ্জীবন কারাদণ্ড? না। তাহলে এটি কি 6 বছরের কারাদণ্ড। তাহলে 6 বছরের কারাদণ্ড হলে আপিল বিভাগে আপিল করতে হলে কি লাগবে? অনুমতি লাগবে। আপিল বিভাগ থেকে কি নিতে হবে? অনুমতি নিতে হবে যে আমার হাইকোর্ট বিভাগে এই রায় দিছে, আমি কি চাই? আপিল করতে চাই, আমার অনুমতি দেয়া হোক। এইটুক তো বুঝতেন লিভ টু আপিল কারে কয়। আচ্ছা, এখন শুনেন যে ধরেন ওই আমাদের
কার নাম বলবো? দীনেশ রে একটা মামলায় গোপালগঞ্জের যুগ্ম দায়রা জজ 6 বছরের কারাদণ্ড দিল। কয় বছরের? 6 বছরের। 6 বছরের কারাদণ্ড দিলে ওই তো কারাদণ্ড দেওয়ার সাথে সাথেই ওই দিনই দীনেশকে কিসে নিয়ে যাবে? কারাগারে নিয়ে যাবে। তো তারপরে দীনেশ সইমর্কিত নকল টকল তুলে, যেহেতু 6 বছরের কারাদণ্ড, দীনেশ 408 ধারায় আপিল করতে কোথায়? 408 ধারায় কোথায়? হাইকোর্টে। এবং হাইকোর্টে আপিল চলমান থাকা অবস্থায় দীনেশ হাইকোর্ট থেকে জামিন নিছে 426-এর 1 ধারায়। কিসের শর্তে? যেহেতু আমার আপিল চলমান আছে, আমার দণ্ড স্থগিত করে আমারে কি দেওয়া হোক? জামিন দেওয়া হোক। তাহলে দীনেশ জামিনে মুক্তি আছে। এখন যখন হাইকোর্ট বিভাগ এই আপিল শুনানি শেষে যেদিন দীনেশ আপিলের রায় দিছে, আপিলের রায় দীনেশে 6 বছরের কারাদণ্ডই বহাল লাগছে, তাহলে ওই দিন আদালতে তো দীনেশ কি আছে? হাজির আছে। তাহলে দীনেশের সাথে সাথে কি করবে বলেন তো? আবার কারাগারে নিয়ে যাবে, কারণ তার তো ওই দণ্ডটা কি আছে? বহাল আছে। তাহলে এখন দীনেশের প্রতিকার হচ্ছে কি? আপিল করা, লিভ টু আপিল করা। তো লিভ টু আপিল, আপিল বিভাগে লিভ টু আপিল করে। এখন আপিল বিভাগে লিভ টু আপিল দীনেশ করবে, করার পরে দীনেশের উকিল করবে। দীনেশের উকিল লিভ টু আপিলটা যদি মঞ্জুর হয়, মানে আপিল বিভাগ তার আপিল শুনানি শুনবে, এটা যদি মঞ্জুর হয়, তাহলে এই মঞ্জুরকৃত আদেশের কপি দীনেশ আবার হাইকোর্ট বিভাগে প্রদর্শন করবে যে আমারে লিভ টু আপিল করার অনুমতি দেওয়া হয়েছে। তার মানে আমার আপিল শুনবে কে? আপিল বিভাগ। তা আপিল বিভাগ যেহেতু আমার আপিল শুনবে, তাই আপিল বিভাগে আপিল চলাকালীন সময়ে এই কয়দিন আমারে কিসে মুক্তি দেওয়া হোক? জামিনে মুক্তি দেওয়া হোক। এই জামিনটা দিবে কে? হাইকোর্ট বিভাগ। কে দেবে বলেন? হাইকোর্ট বিভাগ। একটু পড়ি, এবার বুঝবেন। দেখেন, এই যে এবার পড়ি, দেখেন যে হাইকোর্ট বিভাগ যদি সন্তুষ্ট হয় যে দণ্ডিত ব্যক্তিকে আপিল বিভাগে অনুমতি সাপেক্ষে আপিল করার বিশেষ অনুমতি দেওয়া হয়েছে, মানে হাইকোর্ট বিভাগ সন্তুষ্ট হয়েছে দীনেশে কোথায় আপিল করার অনুমতি দেওয়া হয়েছে? আপিল বিভাগে। তখন হাইকোর্ট বিভাগ যে দণ্ড দিয়েছে, হাইকোর্ট বিভাগ কতদিন দণ্ড দিছে? 6 বছর। আপিল চলাকালীন সময় ওই আপিলটা কোথায় আছে? আপিল বিভাগে। উক্ত দণ্ড স্থগিত বা আসামিকে জামিনে মুক্তি দিতে পারে। এই মুক্তিটা দিবে কে? হাইকোর্ট বিভাগ। কে দিবে? হাইকোর্ট বিভাগ। তবে হাইকোর্ট বিভাগ তার আগে নিশ্চিত হবে যে দীনেশকে লিভ টু আপিলের কি দেওয়া হয়েছে? অনুমতি দেওয়া হয়েছে। বুঝতেন কিনা? আপিল বিভাগে হাইকোর্ট বিভাগ সন্তুষ্ট হয়েছে, মানে তারা লিভ টু আপিল করার অনুমতি দেওয়া হয়েছে। মানে হাইকোর্ট বিভাগ মনে বুঝতে পারছে যে তারা আপিল বিভাগে লিভ টু আপিলের অনুমতি দেওয়া হয়েছে, এটা আদেশের কপি এনে দেখাবেন। এবং তিনি যদি সন্তুষ্ট হন, মানে আপনি লিভ টু আপিলের অনুমতি দিতে বলেই তো আপনি বলতে পারেন যে লিভ টু আপিল করতে আমার জামিন আপনার দিতে হবে, তা তো না। সন্তুষ্ট হইলে কি দিতে পারে? আসামির জামিনে মুক্তি দিতেও পারে। আচ্ছা, বুঝতে পারছেন যে তাহলে আপিল বিভাগ, আপিল আদালত, আপিল বিভাগ দুইটা কিন্তু এক জিনিস না ভাই। আপিল আদালত আর আপিল বিভাগ, আপিল বিভাগ হলো সুপ্রিম কোর্টের দুইটা ভাগ, একটা হলো আপিল বিভাগ আর একটা হচ্ছে কি? হাইকোর্ট বিভাগ। আর আপিল আদালত তো কখনো কখনো সিজিএম, কখনো সিএম, কখনো হাইকোর্ট ডিভিশন হয়, কখনো আপিল বিভাগ ও আপিল আদালত হয়। জি, আমরা 427-এ চলে এসে দেখেন। অনলাইনে যারা আছেন এখন কি কথা শুনতেছেন? জি স্যার। জি স্যার, ওকে, শুনতে পাচ্ছি। দেখেন, গ্রেফতার করতে ওয়ারেন্ট জারির ক্ষমতা 427 ধারা। যারা এখনো বুঝেন নাই তাদের উদ্দেশ্যে বলি যে আপিল বিভাগে করা হয় দুই, যদি অধিকার বলে আপিল করে সেটারে শুধু আপিল বলে, আর আপিল বিভাগে যদি অধিকার বলে আপিল না করা যায় সেটার বলে অনুমতি সাপেক্ষে আপিল বা লিভ টু আপিল। তা আপিল বিভাগে যখন অনুমতি সাপেক্ষে আপিল করা হয় তখন হাইকোর্ট বিভাগকে অবগত করতে হবে যে আপনি যে আদেশ দিচ্ছেন আমার আসামি তো অলরেডি কারাগারে আছে, আর আপনার আদেশের বিরুদ্ধে আমি আপিল বিভাগে লিভ টু আপিল করার অনুমতি পাইছি। তো যেহেতু লিভ টু আপিলের অনুমতি পাইছি, তো আপনি সন্তুষ্ট হইলে আমার জামিন দিতে পারেন। তখন উনি জামিন দিবে এই 426 ধারায়। বুঝতেন? 427, 427-এ আসি, দেখেন ফৌজদারি কার্যবিধির 417 ধারায় আন্ডারলাইন করবেন, খালাস আদেশের বিরুদ্ধে বা 417 ক ধারায়
অপর্যাপ্ত দণ্ডাদেশের বিরুদ্ধে আপিলের ক্ষেত্রে আন্ডারলাইন করবেন, হাইকোর্ট বিভাগ বা অন্য কোনো আপিল আদালত আসামিকে গ্রেফতারের জন্য গোল দিবেন, ওয়ারেন্ট ইস্যু করতে পারে। একটু বুঝেন, আমি বুঝাচ্ছি। প্রথমত প্রশ্ন এইভাবে হতে পারে যে আপিল আদালত ওয়ারেন্ট ইস্যু করতে পারে কত ধারায়? কত ধারায়? 427 ধারায়। কোন কোন ধরনের আপিলের ক্ষেত্রে? খালাসের ক্ষেত্রে আর দণ্ড বৃদ্ধির ক্ষেত্রে। এখন কেন ওয়ারেন্ট ইস্যু করবে? ধরেন খালাসের ক্ষেত্রে আসামি কি ছাড়া থাকে না, তাহলে যদি আপিল করে রাষ্ট্রপক্ষ, তাহলে আপিল আদালত ওয়ারেন্ট ইস্যু করে আসামির কি করতে পারে? ধরে আনতে পারে। আবার দণ্ড অপর্যাপ্ত দণ্ডাদেশের ক্ষেত্রেও আসামি, দেখা গেল আসামি সাজা ভোগ করা শেষ, সে বাইরে আছে, তাহলে যদি দণ্ড বৃদ্ধির জন্য আপিল করে, সেই ক্ষেত্রেও কি করবে? তারে ধরে আনার জন্য কি ইস্যু করবে? ওয়ারেন্ট ইস্যু করবে। তাহলে এখান থেকে যে প্রশ্ন আপনার হতে পারে, শর্টকাটে মনে রাখতে হবে যে আপিল আদালত ওয়ারেন্ট ইস্যু করতে পারে কত ধারায়? 427 ধারায়। কোন কোন ক্ষেত্রে আপিল করলে ওয়ারেন্ট ইস্যু করতে পারে? খালাস আর কি অপর্যাপ্ত দণ্ডাদেশ। বুঝেছেন? আচ্ছা, গ্রেফতার করে যে আদালতে হাজির করা হয় উক্ত আদালত আসামিকে, আন্ডারলাইন করবেন, কারাগারে পাঠাতে পারে বা গোল দিবেন, জামিনে মুক্তি দিতে পারে। অর্থাৎ 427 ধারায়ও জামিনের বিধান আছে। তাহলে যদি বলে যে আপিল আদালত জামিন দিতে পারে কত কত ধারায়? 426 আর কত? 427। যদি বলে আপিল আদালত ওয়ারেন্ট ইস্যু করে কত ধারায়? 427 ধারায়। আমরা চলে এসেছি 428 ধারা। দেখেন, আপিল আদালত কর্তৃক, আন্ডারলাইন করেন, অধিকতর সাক্ষ্য গ্রহণ বা সাক্ষ্য গ্রহণের আদেশ দেওয়া। আপিল আদালত কর্তৃক অধিকতর সাক্ষ্য গ্রহণ বা সাক্ষ্য গ্রহণের আদেশ দেওয়া। নরমালি সাক্ষ্য গ্রহণ এগুলার দায়িত্ব আপিল আদালতের না, তবে আপিল আদালত যদি মনে করে যে ন্যায় বিচারের স্বার্থে সাক্ষ্য গ্রহণ করা দরকার, তাহলে তিনি সাক্ষ্য গ্রহণ করতে পারে। কত ধারায় বলেন? 428 ধারায়। 428 ধারার অধীন আপিল আদালত অতিরিক্ত সাক্ষ্য গ্রহণ করতে পারে বা বিচারকারী আদালতকে, আন্ডারলাইন করেন, বা বিচারকারী আদালতকে অতিরিক্ত সাক্ষ্য গ্রহণের জন্য কি দিতে পারে? নির্দেশ দিতে পারে। এখানে একটু ব্র্যাকেটে লেখেন যে এটা অনুসন্ধান হিসেবে গণ্য হবে। লেখেন আপিল আদালত, এই যে আপিল আদালত যে অতিরিক্ত সাক্ষ্য গ্রহণ করলো, এটা অনুসন্ধান হিসেবে গণ্য হবে। ব্র্যাকেটে লেখেন এটা অনুসন্ধান হিসেবে গণ্য হবে, বিচার হিসেবে গণ্য হবে না। আচ্ছা, এটা খুব সোজা, যে যদি বলে আপিল আদালত অতিরিক্ত সাক্ষ্য গ্রহণ করে কত ধারায়? 428 ধারায়। আপিল আদালত অতিরিক্ত সাক্ষ্য গ্রহণ কি হিসেবে গণ্য হবে? তদন্ত, অনুসন্ধান, বিচার, কি অনুসন্ধান বা ইনকোয়ারি। কথা শেষ। এই তানভীর বলেন তো যে হাইকোর্ট বিভাগ ডেথ রেফারেন্সের ক্ষেত্রে অধিকতর অনুসন্ধান বা অধিকতর সাক্ষ্য গ্রহণ করতে পারে কত ধারায়? কত? কেউ বলেন না কত ধারা? 476। 476-এ তো যে আবেদন করি মামলা দায়ের করার জন্য। হোসেনকারী জানেন কত ধারা? এটা তো আপিল আদালত। আমি বলছি হাইকোর্ট বিভাগ ডেথ রেফারেন্স শুনানিকালে, ডেথ রেফারেন্স শুনানিকালে অধিকতর সাক্ষ্য গ্রহণ করতে পারে। রুবেল কত ধারায়? 375 ধারায়। 375, জি। জেনে রাখা ভালোতে আসেন, দেখেন জেনে রাখা ভালো। আপিলকারী যখন শেষ পর্যন্ত কারাবাসে বা দ্বীপান্তর কারাদণ্ডে দণ্ডিত হয়, তখন যে সময়ের জন্য সে জামিনে মুক্তি ছিল, দণ্ডের মেয়াদ হিসাবের সময় উক্ত সময় বাদ দিতে হবে। 426-3। 426-3 একাধিকবার বলবো না, খুব সহজে একবার বলবো, শুনে নেন। এটার অর্থ হলো যে একজনকে ধরেন 6 বছরের কারাদণ্ড দিতে। কয় বছরের? 6 বছর। 6 বছরের কারাদণ্ড দিলে সে 1 বছর সাজা খাটছে। 1 বছর সাজা খাটার পর আপিল আদালত কর্তৃক জামিন পাইছে। আপিল আদালত কর্তৃক কি জামিন পাইছে। তাহলে জামিন পাইলে আপিল ধরেন চলছে আরো 5 বছর।
কয় বছর? 5 বছর। মানে এই 5 বছর সে কি ছিল? বাইরে ছিল। বুঝতে পারছেন? তাহলে সে সাজা খাটছে কতদিন? 1 বছর। তার সাজা দিছিল কতদিন? 6 বছর। খাটছে কয়দিন? 1 বছর। আর 1 বছর সাজা খাটার পর তার দণ্ডটা স্থগিত করে আদালত কি দিছে? জামিনে মুক্তি দিছে। তো আপিল আদালত ওই 5 বছর পর, মানে আপিল শুনানি 5 বছর লাগছে, 5 বছর পর তার সাজা ওই 6 বছরই বহাল লাগছে। সাজা কয় বছর বহাল লাগছে? 6 বছরই বহাল লাগছে। তাইলে এই যে সে খাটবে আর কতদিন? খাটবে যে 1 বছর খাটছে, আর 5 বছর তো বাদ আছে। ওই 5 বছরই তার কি কাটতে হবে। আর মাঝখানে যে কয়দিন ঘুরে ফিরে বেড়াইছে এই কয়দিন কার কাউন্ট? মাঝখানে যদি সে 10 বছর ফ্রি থাকে তবুও তার কিন্তু ওই 5 বছরই খাটা লাগবে। এই কথাই বলছে 426-এর কত? 3। আর এই কোশ্চেন বোঝেন নাই বোধহয়। আর এটা আর একটা বলছে 35 ক ধারা। কত ধারা? 35 ক। 35 কতে বলছে যে মামলা চলাকালীন সময়ে আপনি যতদিন কারাদণ্ড ভোগ করবেন মূল সাজা থেকে সেটা বাদ যাবে। অর্থাৎ একজন ব্যক্তি ধরেন একটা গাঁজার মামলায় সে গ্রেফতার হওয়ার পর 2 মাস সাজা খাটছে, তারপর সেই মামলা চলাকালীন সময় জামিন পাইছে। তো বিচারে তারে 6 মাস সাজা দিছে। কয় মাস? 6 মাস। তাহলে আর সে খাটবে কতদিন? 4 মাস। বিচার চলাকালীন সময় খাটছিল কয়দিন? 2 মাস। এই 2 মাস মূল সাজা থেকে বাদ যাবে। এটা বলেছে কত ধারায়? 35 ক। যারা বুঝেন নাই রেকর্ডিং আবার শুনে নিয়েন বা পরে প্রশ্ন করেন। সময় কম, আমরা একটু আগায় যাই। বিগত বছরের প্রশ্ন পড়ি। খুব সোজা। 426-এর 3 হলো আমি আপিলে যতদিন মুক্তি ছিলাম এই সময়টা কাউন্ট করা হবে না। সহজ কথা। আচ্ছা, বিগত বছরের প্রশ্ন দেখেন যে বিচারিক আদালত একজন দণ্ডিতকে জামিন দিতে পারে যদি তার কারাদণ্ডের মেয়াদ হয় অনধিক কত? বিচারিক আদালত জামিন দিতে পারে কারাদণ্ডের মেয়াদ হয় কত? 1 বছর। ধন্যবাদ। পরের প্রশ্নটা দেখেন। দ্য পেনাল কোড 1860-এর 323 ধারায় দোষী সাব্যস্ত হলে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ককে 1 বছরের বিনাশ্রম কারাদণ্ড দেয়। 323-এ 1 বছরই দেওয়া যায়। উক্ত রায়ের কার্যকারিতা স্থগিত চেয়ে আপিল দায়েরের শর্তে জামিনের আবেদন করে। এই জামিনের আবেদনটা করতে হবে কত ধারায়? 426। আপনি মনে রাখবেন যে আপিল দায়েরের শর্তে জামিন হলেই কত ধারা? 426। আর আপিলের শর্তে জামিনের আবেদন করা যায় যদি ওই ব্যক্তি কারাদণ্ডপ্রাপ্ত হয় কতদিন? 1 বছর। কতদিন? 1 বছর। ধন্যবাদ। আমরা সেলফ প্র্যাকটিসের যে প্রশ্ন আছে এটা যদি একটু চলে আসি, দেখেন এই যে 3 নং প্রশ্নটা দেখেন যে আপিল আদালত ফৌজদারি কার্যবিধি ড্যাশ ধারায় সংক্ষিপ্তভাবে খারিজ এবং ড্যাশ ধারায় আপিল খারিজ করতে পারে। সংক্ষিপ্তভাবে খারিজ কত? 421। আর ওইটাই খারিজ কত? 423। 4 নাম্বার প্রশ্নটা ভিভিআই যে 421 ধারায় আপিল খারিজের আদেশ দেওয়ার ক্ষেত্রে মামলার নথি তলব করা আদালতের জন্য বিবেচনা। মানে আপনি একটা আপিল করছেন, এখন আপিল করলে ওই আদালতের যে নিম্ন আদালতের যে নথিপত্র এটা তো আর আপিল আদালতে নাই। আপিল আদালতে আছে শুধু কি আপিলের মেমো বা পিটিশন। তখন আপিল আদালত নিম্ন আদালতের নথি না দেখাই আপিলে খারিজ করতে পারে। নথি দেখেও খারিজ করতে পারে, আবার কি না দেখেও খারিজ করতে পারে। এটাই বলেছে কত ধারায়? 421। তো যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে আপিল খারিজের ক্ষেত্রে নথি তলব করা আপিল আদালতের জন্য বাধ্যতামূলক তা বিবেচনামূলক? কি বলেন? বিবেচনামূলক। 5 নং প্রশ্নটা দেখেন। পার্টস অফ অ্যাপিলেট কোর্ট ইন ডিসপোজিং অফ আপিল, মানে আপিল আদালতের ক্ষমতা কত ধারায়? 423। আর এখানে যে প্রশ্ন টশ্ন আছে এগুলো ইনশাল্লাহ পারবেন। এখানে একটা ধারা আছে 415 ক, 11 নম্বর প্রশ্ন। এটা একটু পড়ি দেখেন। 11 নম্বর প্রশ্ন আলাদা আমরা ভিতরে পড়ি নাই, দরকারও নাই। আমরা এখানে একটু পড়ি। যখন একই বিচারে একাধিক ব্যক্তিকে দণ্ডিত করা হয় তাদের মধ্যে যে কোনো একজনের বিরুদ্ধে আপিলযোগ্য রায় বা আদেশ প্রদান করা হয় সেই ক্ষেত্রে নিম্নলিখিত কোন তথ্যটি সঠিক? তার আগে আমরা ব্যাখ্যাটা একটু পড়ি দেখেন। যখন একই বিচারে একাধিক ব্যক্তিকে দণ্ডিত করা হয়, মানে একটা ধরেন হত্যা মামলায় একাধিক ব্যক্তিকে দণ্ড দিছে 5 দণ্ডে, তাদের মধ্যে যে কোনো একজনের বিরুদ্ধে আপিলযোগ্য রায় বা আদেশ প্রদান করা হয় তখন তাদের সকলের বা তাদের মধ্যে কোনো একজনের আপিল করার অধিকার আছে। অর্থাৎ দণ্ডিত সকলের পক্ষে একজনের আপিল করার অধিকার 415 কতে দেওয়া হয়েছে। আপনি খুব সংক্ষেপে যদি বলি যে যখন একটা বিচারে অনেকজনকে দণ্ড দেওয়া হয় তখন তাদের পক্ষে যে কোনো একজন আপিল করতে পারে। কত ধারায়? 415 ক ধারায়। সকলের পক্ষে যে কোনো একজন আপিল করতে পারে 415
ক ধারা, এটা মনে রাখলেই চলবে। অর্থাৎ এই বিষয়টা হচ্ছে, যদি পরীক্ষার যে প্রশ্ন যে যখন একই বিচারে একাধিক ব্যক্তিকে দণ্ডিত করা হয় বা তাদের মধ্যে যে কোনো একজনের বিরুদ্ধে আপিলযোগ্য রায় বা আদেশ প্রদান করা হয়, সেই ক্ষেত্রে নিম্নলিখিত কোন তথ্যটি সঠিক? দণ্ডিত ব্যক্তিদের সকলে আপিল করতে পারে, দণ্ডিত ব্যক্তিদের যে কোনো একজন আপিল করতে পারে, খ এবং গ উভয়ই কি বলেন সঠিক। সকলেও আপিল করতে পারে অথবা যে কোনো একজনও আপিল করতে পারে। আমরা আপিলের সর্বশেষ ধারাটা চলে আসি, অ্যাবেটমেন্ট অফ আপিল। আপিল বাতিলকরণ, আপিল বাতিলকরণ। একটু দেখেন, এই অ্যাবেটমেন্ট বানানটা ABATEMENT, এই অ্যাবেটমেন্ট মানে হলো বাতিল। আর উপরে আর একটা অ্যাবেটমেন্ট লেখেন ABETMENT, ABETMENT। এই অ্যাবেটমেন্ট মানে হলো সহায়তা বা প্ররোচনা। তো যদি বলে অ্যাবেটমেন্ট ABATEMENT, অ্যাবেটমেন্ট মানে কি? বাতিল। আর ABETMENT, এই অ্যাবেটমেন্ট মানে কি? প্ররোচনা বা সহায়তা। তো আপিল বাতিলকরণ বা অ্যাবেটমেন্ট অফ আপিল, এটা আলোচনা করা হয়েছে ফৌজদারি কার্যবিধির কত ধারায় বলেন? কত ধারায়? 431 ধারা। এখানে অনেক কথা বলা আছে, সহজ কথা শিখাই দিই। ফৌজদারি আপিল যেই করুক না কেন, আসামি করুক অন্য কেউ করুক, আসামি মারা গেলে আপিল বাতিল। বুঝেন কিনা? যে এই আপিল করুক না কেন, তাতে আসামি করুক বা অন্য কেউ করুক, খালাসের আপিল হোক, দণ্ড বৃদ্ধির আপিল হোক বা অন্য কোনো আপিল হোক, আমি দেখবো মারা গেছে কে। যদি আসামি মারা যায়, আপিল কি বলেন? বাতিল। তবে আসামি মারা গেলে একটা ক্ষেত্রে বাতিল হবে না, সেটা হলো দণ্ডাদেশ। দণ্ডাদেশের ক্ষেত্রে আসামি মারা গেলেও কি হবে না? আপিল বাতিল হবে না। একটু শুনেন, আমি কয়েকটা উদাহরণ দেই, তাহলে ভালো বুঝবেন। যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে খালাসের বিরুদ্ধে আপিলের ক্ষেত্রে যদি আপিলকারী মারা যায়, আপিল বাতিল হবে কিনা, আমি একটু মিলাই। যে খালাসের ক্ষেত্রে আপিল করে কে? পিপি বা নালিশকারী। তাহলে পিপি বা নালিশকারী মরলে কি আপিল বাতিল হবে? আমি যে সূত্র শিখাইছি, মারতে হবে, মারা যেতে হবে কার? আসামি। তাহলে খালাসের ক্ষেত্রে আপিলের ক্ষেত্রে যদি আপিলকারী মারা যায়, আপিল বাতিল কিন্তু হবে না। যদি বলে দণ্ড বৃদ্ধির আপিলের ক্ষেত্রে যদি আসামি মারা যায়, দণ্ড বৃদ্ধির আপিল করে কে? দণ্ড বৃদ্ধির আপিল করে কে? পিপি বা নালিশকারী, কিন্তু আসামি মারা গেছে, আপিল কি? বাতিল। দণ্ডাদেশের বিরুদ্ধে আপিলের ক্ষেত্রে দণ্ডাদেশের ক্ষেত্রে আপিল করে কি? আসামি। আসামি মারা গেলে কি? বাতিল। তবে আসামি একটা ক্ষেত্রে মারা গেলে আপিল বাতিল হবে না, সেই ক্ষেত্রটা কি? শুধু অর্থদণ্ড। কি বলেন? ধরেন একজন আসামিরে 10 বছর কারাদণ্ড দিছে, 50,000 টাকা জরিমানা করছে, সে মারা গেছে, আপিল চলাকালীন সময়ে মারা গেছে। তাইলে আপিলের কোন আপিলটুক বাতিল হবে জানেন? ওই 10 বছর কারাদণ্ডের যে আপিলটুক, ওইটুকু কি বাতিল। কিন্তু 50,000 টাকার অর্থদণ্ডের যে আপিল, এইটুক কিন্তু বাতিল হবে না। কারণ অর্থদণ্ডের ক্ষেত্রে যদি অভিযুক্ত ব্যক্তি মারাও যায়, আসামি যদি মারাও যায়, কি হবে না? বাতিল হবে না। বুঝেন কিনা তানভীর? আচ্ছা একটু পড়ি দেখেন। সবাই সিগনেচার করেন। ফৌজদারি কার্যবিধি 431 ধারায় আপিল বাতিলের বিধান আলোচনা করা হয়েছে। 431 ধারায় বলা হয়েছে 417 বা 417 ক ধারার অধীন প্রত্যেকটি আপিল গোল দিবেন অভিযুক্ত ব্যক্তির মৃত্যুতে চূড়ান্ত ভাবে বাতিল হবে। অভিযুক্ত ব্যক্তি মানে কে? আসামি। এবং এই অধ্যায়ের অধীন অন্যান্য প্রত্যেকটি আপিল অর্থদণ্ডের বিরুদ্ধে আপিল ব্যতীত, এটা আন্ডারলাইন করেন, অর্থদণ্ডের বিরুদ্ধে আপিল ব্যতীত আপিলকারীর মৃত্যুতে চূড়ান্ত ভাবে বাতিল হবে। ফৌজদারি মামলা বা আপিল বাতিল হবে যদি অভিযুক্ত মারা যায়। সুতরাং কে মারা গেলে আপিল বাতিল হবে তা নির্ধারণ করতে হলে দেখতে হবে আপিল চলাকালীন সময় অভিযুক্ত ব্যক্তি মারা গেছে কিনা। এটা নির্ধারণ করতে দেখতে হবে আপিলটি কে করেছে, তাহলে বিন মোহাম্মদ সাহেব বলেন তো, যে কে মারা গেলে আপিল বাতিল হবে? আসামি, অভিযুক্ত। তবে আসামি কোন ক্ষেত্রে মারা গেলেও বাতিল হবে না? অর্থদণ্ডের ক্ষেত্রে। অর্থদণ্ড। তো দেখেন 417 বা 417 ক ধারার অধীনে দায়ের কিন্তু আপিলে আসামির মৃত্যুতে বাতিল। 417 ধারার অধীন খালাসের বিরুদ্ধে আপিল এবং 417 ক ধারার অধীন অপর্যাপ্ত দণ্ডাদেশের বিরুদ্ধে আপিলের ক্ষেত্রে আসামি মারা গেলে আপিল কি হবে? বাতিল হবে। কারণ খালাস
এবং অপর্যাপ্ত দণ্ডের আদেশের বিরুদ্ধে স্বাভাবিকভাবে আপিল করে পাবলিক প্রসিকিউটর বা অভিযোগকারী। অন্যান্য ক্ষেত্রে দায়েরকৃত আপিলের ক্ষেত্রে আপিলকারীর মৃত্যুতে আপিল। অন্যদিকে 407, 408, 410 ধারায় দণ্ডাদেশের বিরুদ্ধে বা অন্যান্য ক্ষেত্রে শাস্তির বিরুদ্ধে আপিল করে অভিযুক্ত ব্যক্তি। সুতরাং এই ক্ষেত্রে আপিলকারী মারা যাওয়া মানে অভিযুক্ত ব্যক্তি মারা যাওয়া, এবং এই কারণে দণ্ডাদেশের বিরুদ্ধে আপিলের ক্ষেত্রে আপিলকারী মারা গেলে আপিলটি কি হবে? বাতিল হবে। জেনে রাখা ভালো। তো একটু চলে আসি, দেখেন যে জরিমানার বা অর্থদণ্ডের বিরুদ্ধে আপিল হলে আপিলকারী মারা গেলেও আন্ডারলাইন করবেন আপিলটি পণ্ড বা বাতিল হবে না। আপিলকারী আইনগত প্রতিনিধিরা স্থলাভিষিক্ত হবে। 3টা স্টার দেন। কিসের বিরুদ্ধে মারা গেলে পণ্ড হবে না? জরিমানা বা অর্থদণ্ড। প্রতিবাদী বা রেসপন্ডেন্টকে একটা জিনিস মনে রাখেন, আপিল যিনি করে তাকে বলে আপিলকারী বা অ্যাপিলেন্ট, যার বিরুদ্ধে আপিল করে তাকে বলে রেসপন্ডেন্ট, বাংলায় বলে প্রতিবাদী। কি বলেন? যে আপিল করে তারে বলে আপিলকারী, যার বিরুদ্ধে আপিল করে তারে কি বলে? রেসপন্ডেন্ট বা প্রতিবাদী। প্রতিবাদীকে আপিলের নোটিশ জারির তারিখ হতে গোল্ডেন 90 দিনের মধ্যে আপিল নিষ্পত্তি করবে। এই সময় আদালতের জন্য নির্দেশনামূলক কিন্তু বাধ্যতামূলক না। এই 90 দিনের পাশে লেখেন 90 কার্য দিবস। 90 দিনের পাশে লিখবেন কত? 90 কার্য দিবস। অর্থাৎ আপিল নিষ্পত্তি করতে হবে নোটিশ জারির তারিখ হতে কত কার্য দিবসের মধ্যে? 90 কার্য দিবস। এই তানভীর বলেন তো, আপিলকারীকে আপিল রেসপন্ডেন্টকে নোটিশ দেয় কত দাঁড়ায়? বলবেন না কেউ, ওনারা বলতে দেন। কত দাঁড়ায়? আজকেই পড়তি রেসপন্ডেন্টকে নোটিশ দেয় কত দাঁড়ায়? বলবেন। ফৌজদারি কার্যবিধি সংশ্লিষ্ট দাঁড়ায় দেয় কত দাঁড়ায়? ফৌজদারি কার্যবিধির সংশ্লিষ্ট দাঁড়ায়। ভুলে গেলে তা সংশ্লিষ্ট দাঁড়ায় বলে দিয়েছি। আচ্ছা, নোটিশ দেয় 422 দাঁড়ায়, লেখাইছি না আজকে 422 এর নোটিশ। তাহলে এই যে আপিল নিষ্পত্তির যে সময়টা, এটা হলো 442 ক। এটা কিন্তু 90 দিন না, 90 কি বলেন? কার্য দিবস। আমরা প্রশ্নে চলে আসি সরাসরি। দেখেন যে ফৌজদারি কার্যবিধির কত ধারায় আপিল অ্যাবেটমেন্টের বিধান আছে? কত ধারায়? 431। তারপরে দেখেন অর্থদণ্ডের বিরুদ্ধে আনিত আপিল চলাকালে আসামি মারা গেলে আপিলটি কি হবে? অ্যাবেট হবে না। 3 নম্বরটা দেখেন, অর্থদণ্ডের বিরুদ্ধে আপিল চলাকালে আসামি যদি মারা যায় আপিলটি কি বাতিল হবে? বাতিল হবে না। কে যুক্ত হবে? তার বৈধ প্রতিনিধি যুক্ত হবে। তো প্রশ্ন টশ্ন যা আছে এগুলো সব পারবেন ইনশাল্লাহ। সব শেষের প্রশ্নটা যদি দেখেন যে একটি আপিল নিষ্পত্তির সর্বোচ্চ সময়সীমা কতদিন? 90। এখানে 3 হবে না, 90 কি আসবে? কার্য দিবস। আমরা রিভিশনটা পড়ে ফেলি। আছে রিভিশন। হ্যাঁ, ফৌজদারি কার্যবিধিতে রিভিশন আছে দেখেন 435 থেকে 442। কত ধারা? অ্যাকচুয়ালি 435 থেকে 442 ক হয়। 435 থেকে 442 ক। তো যাই হোক, তা ব্যাপার না। একটা জিনিস দেখেন যে রিভিশন আর আপিলের ক্ষেত্রে আসলে মৌলিক পার্থক্য কি। রিভিশন হচ্ছে শুধুমাত্র আইনগত ভুল ত্রুটির ক্ষেত্রে করা যায়, আর আপিল আইনগত হোক বা বিষয়গত হোক যে কোনো ক্ষেত্রেই করা যায়। আপিল হচ্ছে কায়েমি অধিকার, কিন্তু রিভিশন কিন্তু কায়েমি অধিকার না। এ হচ্ছে মূল পার্থক্য। এখন আমাদের ফৌজদারিতে আপিল আদালত আমরা বেশ কয়েকটা দেখলাম, মানে দণ্ডাদেশের ক্ষেত্রে অমুক অমুক পারে, খালাসের ক্ষেত্রে অমুক অমুক পারে, তারপরে আপনার ওই অন্যান্য ক্ষেত্রে অমুক অমুক পারে। কিন্তু রিভিশন আদালত হলো 2টা। কয়টা? 2টা। একটা হলো হাইকোর্ট বিভাগ আর একটা কি দায়রা জজ আদালত। হাইকোর্ট বিভাগ আর দায়রা জজ আদালত। এবং পড়ার আগে একটু বলে নি যে ম্যাজিস্ট্রেটের যে কোনো আপিল অযোগ্য আদেশের বিরুদ্ধে রিভিশন হলো দায়রা জজের কাছে। কার কাছে? ম্যাজিস্ট্রেট। মানে হোক সে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট থেকে শুরু করে আর নির্বাহী বা প্রথম তৃতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট যাই হোক না কেন, ম্যাজিস্ট্রেটের যে কোনো আদেশের বিরুদ্ধে রিভিশন কোথায়? দায়রা জজের কাছে। কার কাছে? দায়রা জজ। আর দায়রা আদালতের যে কোনো আদেশের বিরুদ্ধে রিভিশন হচ্ছে কোথায়? হাইকোর্টে। বুঝেন কিনা? ম্যাজিস্ট্রেট আদালতের যে কোনো আপিল অযোগ্য আদেশের বিরুদ্ধে রিভিশন কোথায়?
দায়রা জজ। আর দায়রা আদালতের যে কোনো আপিল অযোগ্য আদেশের বিরুদ্ধে হোক সে দায়রা জজ, অতিরিক্ত দায়রা জজ, যুগ্ম দায়রা জজ, রিভিশন কোথায়? হাইকোর্টে। ধন্যবাদ। এখন দেখেন যে রিভিশনের ক্ষমতা যদি আমরা দেখি, যে রিভিশন অর্থ হলো সংশোধন বা উৎকর্ষ সাধনার্থে পুনরীক্ষণ বা সতর্ক বিবেচনা। রিভিশন হলো নিম্ন আদালতের নথি পরীক্ষা করে ঊর্ধ্বতন আদালত কর্তৃক ভুল ত্রুটির আগে আইনগত, শব্দটা লেখেন, আইনগত ভুল ত্রুটি সংশোধন করা। কি লিখবেন? আইনগত ভুল ত্রুটি সংশোধন করা। এই গোলাম কিবরিয়া সাহেব নাকি আপনি যে এরকম নতুন, এই যে ইন্দাও দুইজন নতুন, ইন্দাও মাত্র পরীক্ষা দিয়ে আসছে এই যে আপনার সাথে সাথে। তো ফৌজদারি কার্যবিধির 435 থেকে 440 ধারা এবং 442 থেকে 442 ক পর্যন্ত রিভিশন সম্পর্কে আলোচনা করা হয়েছে। আমরা সরাসরি চলে আসি যে যে আদালত রিভিশন ক্ষমতা প্রয়োগ করতে পারে। দেখেন, আন্ডারলাইন করেন, হাইকোর্ট বিভাগ। কে বলেন? হাইকোর্ট বিভাগ। ব্র্যাকেটে লেখেন 439 ধারা, 439 প্লাস 435, এটা একটু লেখেন। হাইকোর্ট বিভাগের পাশে লেখেন 439 প্লাস 435 ধারা। লেখছেন? দায়রা জজ বা অতিরিক্ত দায়রা জজ, ইনার পাশে লেখেন 439 ক বা এ, এবং সেই সাথে 435। তাহলে আপনি হাইকোর্টে যান আর দায়রা জজের কাছে যান, রিভিশন করতে গেলে অবশ্যই লাগবে কারে? 435। আর রিভিশনাল পাওয়ার অ্যাকচুয়ালি হাইকোর্টের আছে 439 ধারায়, আর দায়রা জজের আছে কততে? 439 ক। 439 ক। এখন আমরা চলে আসি, দেখেন নিম্ন আদালতের নথি তলবের ক্ষমতা। নিম্ন আদালতের নথি তলবের ক্ষমতা ফৌজদারি কার্যবিধি 435-এর 1 ধারায় হাইকোর্ট বিভাগ বা দায়রা জজ অধীনস্থ কোন ফৌজদারি আদালতের কোন মামলার নথি তলব করতে পারে বা মামলার কার্যক্রম পরীক্ষা করতে পারে। নিম্নলিখিত কারণে হাইকোর্ট বিভাগ বা দায়রা জজ নিম্ন আদালতের নথি তলব বা পরীক্ষা করতে পারে। অধীনস্থ আদালত কর্তৃক প্রদত্ত লিপিবদ্ধকৃত, আন্ডারলাইন করবেন, কোন দণ্ড বা আদেশের নির্ভুলতা। দণ্ড বা আদেশের কি নির্ভুলতা, বৈধতা বা যৌক্তিকতা সম্পর্কে সন্তুষ্ট হতে, বা অধীনস্থ আদালতের কার্যক্রম গোল দিবেন রীতিসম্মত কিনা সেই সম্পর্কে কি হতে? সন্তুষ্ট হতে। তাহলে এখানে একটা জিনিস মনে রাখবেন যে 435 অ্যাকচুয়ালি আছে নথি তলব। নথি তলব মানে হলো যে আপনি ম্যাজিস্ট্রেট একটা মামলা খারিজ করে দিছে 203 ধারায়, এখন আপনি দায়রা জজের কাছে যে রিভিশন করলেন, এখন দায়রা জজের কাছে রিভিশন তো করলেন, কিন্তু দায়রা জজের কাছে কি ওই মামলার নথি টথি কিছু আছে? নাই। তাহলে দায়রা জজ নথি তলব করবে কত ধারায়? 435 ধারায়, এবং তিনি তার রিভিশনাল পাওয়ার এক্সারসাইজ করবে 439 ক ধারায়। 439 ক ধারায়। তাহলে যদি বলে যে রিভিশন আদালত নথি তলব করে কত ধারায়? 435 ধারায়। এটা হাইকোর্ট বিভাগের ক্ষেত্রেও প্রযোজ্য, এটা কি দায়রা জজের ক্ষেত্রেও প্রযোজ্য। তারপরে দেখেন, উক্ত নথি পর্যালোচনা থাকাকালীন সময়ের জন্য হাইকোর্ট বিভাগ বা দায়রা জজ, আন্ডারলাইন করবেন, কোন দণ্ড কার্যকর করা স্থগিতের আদেশ দিতে পারে। আপিল আদালত দণ্ড স্থগিত করে কত ধারায় মনে আছে? 426। কত? 426 দণ্ড স্থগিত করে কি দিতে পারে? জামিন দিতে পারে। আর এই জায়গায় রিভিশন আদালত দণ্ড স্থগিত করতেছে কততে? কততে বলেন? 435। এবং যদি অভিযুক্ত আটক থাকে তাহলে তাকে জামিনে মুক্তি দিতে পারে বা আসামিকে নিজ মুচলেকায় জামিন দিতে পারে। তাহলে যদি বলে যে আপিল আদালত জামিন দেয় কত ধারায়? 426, 427। আর রিভিশন আদালত জামিন দেয় কত ধারায়? 435। বুঝেন কিনা? রিভিশন আদালত 435 মোট 3টা কাজ করে: নথি তলব, দণ্ড স্থগিত, জামিন। নথি তলব, দণ্ড স্থগিত, আর কি? জামিন। যদি পরীক্ষায় প্রশ্ন আসে
যা রায় ঘোষণার পরে সগীরকে 10 বছরের কারাদণ্ড দেওয়া হলো, সগীর জামিন আবেদন করবে কত ধারায়? আপিল আদালত হলে 426, রিভিশন আদালত হইলে 435। বুঝতেন? এখন আমরা একটু চলে আসি যে অনুসন্ধানের আদেশ দেওয়ার ক্ষমতা, পাওয়ার টু অর্ডার ইনকোয়ারি। রিভিশন আদালত কখন অনুসন্ধানের আদেশ দিতে পারে? হাইকোর্ট তার অধীনস্থ কোনো আদালতকে বা দায়রা জজ তার অধীনস্থ কোনো চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটকে, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে নিজেদের দ্বারা, তার অধীনস্থ কোনো ম্যাজিস্ট্রেট দ্বারা অধিকতর অনুসন্ধান করার আদেশ দিতে পারে। চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিজে অনুসন্ধান করতে পারে বা তার অধীনস্থ কোনো ম্যাজিস্ট্রেটকে অনুসন্ধান করার নির্দেশ দিতে পারে। এখন এইগুলো ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট যেটা সেটা হলো এই 3টা পয়েন্ট, যে হাইকোর্ট বা দায়রা জজ রিভিশন ক্ষমতা প্রয়োগকালে কখন অনুসন্ধানের আদেশ দিতে পারে। যদি 203 ধারায় মামলা কি হয়, খারিজ হয়, 203 ধারায় নালিশ খারিজ হয়েছে এমন কোন নালিশ বিষয়ে, 204-3 ধারায় খারিজ হয়েছে এমন কোন নালিশ বিষয়ে, আর যদি কোনো অভিযুক্তরে গোল দিবেন অব্যাহতি দেওয়া হয়, সেই ক্ষেত্রে অধিকতর অনুসন্ধানের নির্দেশ দিতে পারবেন। রিভিশন আদালত এই 3টা ক্ষেত্রেই অধিকতর অনুসন্ধান বা অনুসন্ধানের আদেশ দিতে পারে। নালিশ খারিজ 203, নালিশ খারিজ 204-3, আর অব্যাহতি আছে 241 ক, 265 গ, 202 2 খ, 494 ক, এই 4টা ধারা আছে অব্যাহতি। তো রিভিশন তো নর্মালি অনেক ক্ষেত্রেই করা যায়, কিন্তু সকল ক্ষেত্রেই কিন্তু অনুসন্ধানের আদেশ দিতে পারবে না। অনেক ক্ষেত্রে করা যায় কেমনে, আমি একটু উদাহরণ দেই। ধরেন 2য় শ্রেণীর ম্যাজিস্ট্রেট দণ্ড দিল, আমি আসামি আপিল করতে চিফ স্যারের কাছে, চিফ স্যারও দণ্ড দিতে, তাহলে আসামি তো আর 2য়বার আপিল করতে পারবে না, সে রিভিশন করবে দায়রা জজের কাছে। এখন দায়রা জজ কি অধিকতর অনুসন্ধানে আদেশ দিতে পারবে? পারবে না, কারণ এটা খারিজও না অব্যাহতিও না। তাহলে রিভিশন আদালত অনুসন্ধানের আদেশ দিতে পারে ওমর ফারুক সাহেব কোন ক্ষেত্রে? মামলা খারিজ আদেশের ক্ষেত্রে, অথবা আসামিরে যদি কি দেওয়া হয়, অব্যাহতি দেওয়া হয়, এই সকল ক্ষেত্রে যদি রিভিশন করে তাহলে রিভিশন আদালত অধিকতর অনুসন্ধানের আদেশ দিতে পারে। পরীক্ষায় প্রশ্ন আসবে যে নিম্নের কোন ক্ষেত্রে রিভিশন আদালত অনুসন্ধানের আদেশ দিতে পারে বা অনুসন্ধানের আদেশ দিতে পারে না। মামলা খারিজের ক্ষেত্রে পারে, আর আসামির অব্যাহতি দেওয়ার ক্ষেত্রে পারে। এছাড়া অন্যান্য যত ক্ষেত্রে রিভিশন বলেন, চার্জ পরিবর্তনের রিভিশন বলেন, আহ দণ্ডাদেশের বিরুদ্ধে রিভিশন বলেন, খালাসের বিরুদ্ধে রিভিশন বলেন, অন্যান্য 144 এর বিরুদ্ধে রিভিশন বলেন, 145 এর বিরুদ্ধে রিভিশন বলেন, রিমান্ড আদেশের বিরুদ্ধে রিভিশন বলেন, প্রসেস ইস্যুর বিরুদ্ধে রিভিশন বলেন, যত জায়গায় রিভিশন করা যায় এই সকল ক্ষেত্রে কিন্তু অনুসন্ধানের আদেশ দিতে পারবে না। তাহলে অনুসন্ধানের আদেশ দিতে পারবে কোন কোন ক্ষেত্রে? মামলা খারিজ করলে আর আসামির কি দিলে। আর রিভিশন আদালত অনুসন্ধানের আদেশ দেয় কয়টা, কত ধারায়? 436 ধারায়। ধন্যবাদ। আচ্ছা দেখেন, এখন আমরা চলে আসি হাইকোর্ট বিভাগের রিভিশন ক্ষমতা, 439 ধারা। হাইকোর্ট বিভাগের রিভিশন ক্ষমতা 439 ধারা। একটু একটু শুনেন, একটা সময় পর্যন্ত এই হাইকোর্ট বিভাগেরই রিভিশন ক্ষমতা ছিল, দায়রা জজের রিভিশনাল পাওয়ার ছিল না। এই দায়রা জজের রিভিশন ক্ষমতা দেওয়া হয় কত সালে বলে? 1978 সালে এই 439 ক ধারাটা যোগ করা হয়। তো যাই হোক, আগে আমরা একটু পড়ি যে হাইকোর্ট বিভাগ রিভিশন ক্ষমতা প্রয়োগ করতে পারে। 439 ধারায় হাইকোর্ট বিভাগকে রিভিশন ক্ষমতা দেওয়া হয়েছে। মামলার নথি রিভাইজ করে রিভিশনের সময় হাইকোর্ট বিভাগ বলতেন আসামির শাস্তি বাড়াতে পারে। সাধারণত আপিল আদালত হিসেবে যা যা পারে রিভিশন আদালতও তাই তাই পারে। তবে কথা আছে, তবে হাইকোর্ট বিভাগ রিভিশন ক্ষমতা প্রয়োগকালে, আন্ডারলাইন করবেন, খালাসের আদেশ দণ্ডে পরিণত করতে পারবে না। হাইকোর্ট বিভাগ রিভিশন ক্ষমতা প্রয়োগ করে অনেক কিছু পারলেও একটা জিনিস পারবে না, সেটা হলো কি, উনি খালাসের আদেশকে দণ্ডে রূপান্তর করতে পারবে না, এক। আর হলো 439 ক ধারায় দায়রা জজের রিভিশন আদেশের ক্ষেত্রে রিভিশন ক্ষমতা প্রয়োগ করতে পারবে না। এটার অর্থ কি, 439 ক ধারায় দায়রা জজ যে সিদ্ধান্ত দিবে ওই ক্ষেত্রে দায়রা জজের সিদ্ধান্তই চূড়ান্ত। এই ক্ষেত্রে হাইকোর্ট বিভাগ এই ক্ষমতায় কোনো
মানে ইন্টারফেয়ার করতে, হস্তক্ষেপ করতে পারবেন। মানে ফৌজদারি কার্যবিধিতে দ্বিতীয় রিভিশন করা যায় না। ফৌজদারি কার্যবিধিতে দ্বিতীয় আপিল আছে, কিন্তু দ্বিতীয় রিভিশন নাই। যেহেতু ফৌজদারিতে দ্বিতীয় আপিল আছে, সেহেতু দেওয়ানিতে দ্বিতীয় আপিল নাই। যেহেতু দেওয়ানিতে দ্বিতীয় আপিল নাই, সেহেতু দেওয়ানিতে দ্বিতীয় রিভিশন আছে। যেহেতু দেওয়ানিতে দ্বিতীয় রিভিশন আছে, সেহেতু ফৌজদারিতে দ্বিতীয় রিভিশন নাই। যে কোনো একটা মনে রাইখা প্রশ্ন করলে পেয়ে যাবেন। কিভাবে? ধরেন ফৌজদারিতে দ্বিতীয় আপিল আছে, তার মানে ফৌজদারিতে দ্বিতীয় রিভিশন কি নাই। ফৌজদারিতে দ্বিতীয় রিভিশন নাই, তার মানে দেওয়ানিতে দ্বিতীয় রিভিশন আছে। দেওয়ানিতে দ্বিতীয় রিভিশন আছে, তার মানে দেওয়ানিতে দ্বিতীয় আপিল নাই। তো তাহলে ভাই হাইকোর্ট বিভাগ শাস্তি বাড়াইতে পারে, কিন্তু যেটা পারে না, কি পারে না? খালাসের আদেশকে দণ্ডে রূপান্তর করতে পারে না, আর পারে না দায়রা জজের সিদ্ধান্তে হস্তক্ষেপ করতে। এটা বলেছে 439(4) ধারা। কারণ আন্ডারলাইন করবেন, দায়রা জজ কর্তৃক রিভিশনে প্রদত্ত সিদ্ধান্ত কি বলেন? চূড়ান্ত। এখন জেনে রাখা বলো, দেখেন ফৌজদারি কার্যবিধির অধীন যে সকল ক্ষেত্রে, আন্ডারলাইন করবেন, আপিল দায়ের করা যায়, কিন্তু আপিল না করা হলে যে পক্ষ আপিল করতে পারতো সেই পক্ষ রিভিশন করতে পারবে না। 439(5) গোল দিয়ে 3টে স্টার দেন। আপনার আপিল করার সুযোগ ছিল, আপিল করেন নাই, তাহলে রিভিশনও করতে পারবেন না। বলছে কত ধারায়? 439(5). তাহলে হাইকোর্ট বিভাগ খালাসের আদেশকে কি করতে পারে না? দণ্ডাদেশে রূপান্তর করতে পারে না। আর দায়রা জজ রিভিশনের যে সিদ্ধান্ত দিবে, সেই সিদ্ধান্তরে কি করতে পারে না? হস্তক্ষেপ করতে পারে না। আর যার আপিল করার সুযোগ ছিল, আপিল করে নাই, সে কি করতে পারবে না? রিভিশন করতে পারবে না। বুঝেছেন? এখন আমরা চলে আসি দায়রা জজের রিভিশন ক্ষমতা 439 ক। আমরা শেষ পর্যায়ে চলে এসেছি প্রায়। আপনার ঘুম আসে, আর আমি যে 2 ঘন্টা যাবত জোরে জোরে বক বক করতেছি, এটা তো দেখেন, ঘুম থাকলেও যে কেটলি আছে, চা বানাই খান নীরবে নিবৃত্তে। দেখেন ধারা 439(ক) ধারায় দায়রা জজের রিভিশন ক্ষমতা। হাইকোর্ট বিভাগ তার রিভিশন ক্ষমতা প্রয়োগ করে যা যা করতে পারে, দায়রা জজ তাই তাই পারে। কিন্তু হাইকোর্ট বিভাগের আছে 439 ধারায়, দায়রা জজের আছে কত? 439(ক) ধারায়। এবং দায়রা জজের যে রিভিশনাল পাওয়ার, এটা যোগ করা হয় কত সালে? 1978 সালে। 1978 সালের আগে দায়রা জজের রিভিশনাল পাওয়ার ছিল না। এবং একটা জিনিস মনে রাখবেন, দায়রা জজ রিভিশন ক্ষমতা প্রয়োগকালে যে সিদ্ধান্ত দিবে সেটাই চূড়ান্ত। সেটার বিরুদ্ধে হাইকোর্ট বিভাগে কি করা যাবে না? দ্বিতীয় রিভিশন করা যাবে না। 439(ক) ধারায় দায়রা জজকে রিভিশন ক্ষমতা দেওয়া হয়েছে। হাইকোর্ট বিভাগের রিভিশন সংক্রান্ত যে সকল ক্ষমতা আছে, দায়রা জজও সেই সকল ক্ষমতা প্রয়োগ করতে পারে। 439(ক) এর 3 উপধারায় বলা হয়েছে, দায়রা জজের কোন সাধারণ বা বিশেষ আদেশে কোন রিভিশনাল মামলা অতিরিক্ত দায়রা জজের নিকট প্রেরণ করা হলে অতিরিক্ত দায়রা জজের সকল রিভিশনাল পাওয়ার এখতিয়ার প্রয়োগ করতে পারবে। সুতরাং অতিরিক্ত দায়রা জজের কি ক্ষমতা আছে? রিভিশন ক্ষমতা আছে, যদি দায়রা জজ তারে পাঠায়। ঠিক আছে? তাহলে এখানে আমরা যে জিনিসটা পাবো সেটা হলো, রিভিশন দায়ের করা যায় না। যে সকল ক্ষেত্রে রিভিশন দায়ের করা যায় না, কোন কোন ক্ষেত্রে একটু পড়ি। ফৌজদারি কার্যবিধির অধীন যে সকল ক্ষেত্রে আপিল দায়ের করা যায়, কিন্তু আপিল দায়ের না করা হলে যে পক্ষ আপিল করতে পারতো সেই পক্ষ কি করতে পারে না? রিভিশন করতে পারে না। আবার দায়রা জজের নিকট রিভিশন দায়ের করা হলে উক্ত বিষয়ে দায়রা জজের সিদ্ধান্তই চূড়ান্ত, এবং উক্ত আদেশের বিরুদ্ধে হাইকোর্ট বিভাগে কি করা যাবে না? দ্বিতীয় রিভিশন করা যাবে না। তাহলে কোন কোন ক্ষেত্রে রিভিশন করা যায় না? আপিলের বিধান ছিল, আপিল করেন নাই। আর দায়রা জজ রিভিশনে যে সিদ্ধান্ত দিবে, দায়রা জজের সিদ্ধান্তই কি? চূড়ান্ত। এই ক্ষেত্রে হাইকোর্ট বিভাগে কি করা যাবে না? দ্বিতীয় রিভিশন করা যাবে না। এখন এই জায়গা বলছে যে যে সকল ক্ষেত্রে রিভিশন করা যায়, এটা আমরা পড়বো না, কারণ এতদিন পড়ে আসছি। রিভিশন যে জায়গায় আপিল করা যায় না, সেই জায়গায় কি করা যায়? রিভিশন করা যায়। ধন্যবাদ। এখন আমরা একটু চলে আসি রিভিশনের তামাদি মেয়াদ। রিভিশন দায়েরের তামাদি মেয়াদ আমাদের তামাদি আইনের কোন অনুচ্ছেদে বলা হয় নাই। এটা আপিলের যে তামাদি মেয়াদ, রিভিশনেরও কি সেই তামাদি। অর্থাৎ ফৌজদারিতে
ম্যাজিস্ট্রেটের ক্ষেত্রে, দণ্ডাধীশের ক্ষেত্রে তামাদি মেয়াদ হচ্ছে 30 দিন, দায়রা জজের ক্ষেত্রেও 30 দিন। তাহলে রিভিশন দায়রা জজের ক্ষেত্রে কতদিন? 30 দিন। আর হাইকোর্ট বিভাগে আপিল দণ্ডাধীশের ক্ষেত্রে 60 দিন। তাহলে এই জায়গায় রিভিশনও কতদিন? 60 দিন। এটা উচ্চ আদালতের নজিরে বলেছে। নজির দেখেন, হাইকোর্ট বিভাগ রিভিশন দায়েরের তামাদি মেয়াদ 60 দিন এবং দায়রা জজের নিকট রিভিশন দায়েরের তামাদি মেয়াদ কতদিন? 30 দিন। এই সময়ের পরেও আদালত রিভিশন আবেদন গ্রহণ করতে পারে যদি তামাদি আইনের 5 ধারায় যথেষ্ট কারণ দেখিয়ে কিসের আবেদন করা যায়? বিলম্ব মওকুফের আবেদন করা যায়। এখন আমরা চলে আসি যে আপিল বা রিভিশন নিষ্পত্তির মেয়াদ। এটা আগেই পেয়েছি। আপিল বা রিভিশনের নিষ্পত্তির তামাদি মানে নিষ্পত্তির সময় 90 কার্য দিবস, 442 ক। দেখেন, আপিলের ক্ষেত্রে প্রতিবাদীকে বা রিভিশনের ক্ষেত্রে অপর পক্ষকে নোটিশ জারির তারিখ হইতে 90 দিনের মধ্যে আপিল বা রিভিশনটি নিষ্পত্তি করতে হবে। এই 90 দিন কিন্তু কার্য দিবস। কি বলেন? কার্য দিবস। এই সময় আদালতের জন্য নির্দেশনামূলক, বাধ্যতামূলক না। কত? 442 ক। 442 জেনে রাখা ভালো। দেখেন, রিভিশন ক্ষমতা প্রয়োগ করা আদালতের জন্য গোল্ডেন, বিবেচনামূলক। একটা কথা স্টার দিয়ে লেখেন যে আদালত স্বপ্রণোদিত হয়েও রিভিশন ক্ষমতা প্রয়োগ করতে পারে। আদালত স্বপ্রণোদিত হয়েও রিভিশন ক্ষমতা প্রয়োগ করতে পারে। মানে ওনার কাছে কেউ রিভিশন করে নাই, তারপরেও উনি রিভিশনাল ক্ষমতা প্রয়োগ করতে পারে। বুঝতে পারছেন? কিন্তু স্বপ্রণোদিত হয়ে আপিল আপিল প্রয়োগ করতে পারে, আপিলের ক্ষমতা পারে না। এটা উচ্চ আদালতের নজিরে আছে, ধারায়ও মানে ধারা থেকে বোঝা যায়। দেখেন, কোন রিভিশনের আবেদনের ক্ষেত্রে দায়রা জজের সিদ্ধান্তই চূড়ান্ত। ফৌজদারি কার্যবিধিতে দ্বিতীয় রিভিশনের বিধান নাই। তবে লিখবেন যে দায়রা জজ রিভিশনে কোনো সিদ্ধান্ত দিলে সেই ক্ষেত্রে দায়রা জজের ওই সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্ট বিভাগে 561 ক ধারায় আবেদন করা যায়, কোয়াশমেন্টের আবেদন করা যায়। অর্থাৎ দায়রা জজ 439 ক ধারায় রিভিশনে যে সিদ্ধান্ত দিবে সেটার বিরুদ্ধে ফৌজদারি কার্যবিধির 561 ক ধারায় কোয়াশমেন্টের আবেদন করা যাবে। কোথায়? হাইকোর্ট বিভাগে। দ্বিতীয় রিভিশন করা যায় না, কিন্তু কোয়াশমেন্টের আবেদন করা যায় 561 ক তে। বলেন। হ্যাঁ, 561 ক কোয়াশমেন্ট। জি, 561 ক। ফৌজদারি কার্যবিধিতে কোনো রিভিউ এর সুযোগ নাই। ফৌজদারি কার্যবিধিতে কিসের সুযোগ নাই? রিভিউ এর সুযোগ নাই। এখানে একটা ধারা আগেও হয়তো আপনাদের লেখাইছি, ছোট্ট করে একটু লেখা উচিত, সেটা একটু লিখে রাখবেন। সেটা হলো, লেখেন 440 ধারা অনুসারে, যার লেখা আছে আর লেখার দরকার নাই। 440 ধারা অনুসারে 440 ধারা অনুসারে রিভিশন আদালত দণ্ড বৃদ্ধির ক্ষেত্র ব্যতীত কাউকে শুনতে বাধ্য নন। বলতেছি না, রিভিশন আদালতে আপনি রিভিশন করছেন, এখন রিভিশন আদালত আপনি রিভিশন করলেও আপনারাও শুনতে বাধ্য না, যার বিরুদ্ধে রিভিশন করছেন তারে শুনতেও কি বাধ্য না। শুধু একটা ক্ষেত্রেই তারে শুনানির সুযোগ দিবে, যদি দণ্ড বাড়ানোর দরকার হয়, তাহলে আসামিদের শুনানোর সুযোগ দিয়ে রিভিশন ক্ষমতা প্রয়োগ করবে। বুঝতে পারছেন? মানে এটার অর্থ হলো যে রিভিশন আদালত কাউরে শুনে না মিলেই কি দিতে পারে? আদেশ দিতে পারে। তবে একটা ক্ষেত্রে রিভিশন আদালত শুনবে, কারণ দর্শানোর সুযোগ দিবে আসামিরে, যদি কি দরকার হয়? সাজা বাড়ানোর দরকার হয়। এটা বলেছে 440 ধারায়। কত ধারায়? তাহলে প্রশ্ন ভিভিআই যেটা আসতে পারে যে রিভিশন আদালত কোন ক্ষেত্রে অবশ্যই শুনবে? দণ্ড বৃদ্ধির ক্ষেত্রে। কোন ক্ষেত্রে? দণ্ড বৃদ্ধির ক্ষেত্রে। এক পক্ষ তো আছেই, আসামিরই না শুনে আদেশ দিবে না, আসামিরই না শুনে আদেশ দিবে না।
তাহলে আমরা যেটা শিখলাম, আমরা আগামী দিন আগামীকাল সকাল 10টায় আমাদের পড়া আছে, এবং সকাল 10টায় আমি আপনাদের একটা এডিশনাল পেজ দিব, এক্সট্রা একটা শীট আছে সেটা পড়বো, এবং ফৌজদারি কার্যবিধির বাকি যা আছে আগামীকাল আমাদের ফৌজদারি কার্যবিধি শেষ হবে, এবং আগামী সোমবার থেকে আমাদের দণ্ডবিধি শুরু। সোমবার থেকে দণ্ডবিধি শুরু। এবং আমি একটু সবাইকে বলে দিই, শুনেন, আপনাদের এই ফৌজদারি কার্যবিধি পরীক্ষা দিতে হবে। ফৌজদারি কার্যবিধির 100 মার্কের পরীক্ষা দিতে হবে। এই 100 মার্কের পরীক্ষাটা দিবেন আগামী শনিবার ক্লাসের পরে। আগামী শনিবার দণ্ডবিধি ক্লাস শেষে তারপরে পরীক্ষা। বুঝতে পারছেন? এই শনিবারের পরের শনিবার, মানে আগামীকাল যে শনিবার, এই শনিবারের পরের শনিবার ফৌজদারি কার্যবিধির কি বলেন 100 মার্কের পরীক্ষা। এই যে কিন্তু চাপ শুরু হয়ে গেল যে এখন আপনাদের ফৌজদারি কার্যবিধি নিজের মতো করে পড়তে হবে, আর সাথে এক্সট্রা যোগ হবে কোন সাবজেক্ট? দণ্ডবিধি। দণ্ডবিধি সোমবার থেকে দণ্ডবিধি শুরু, এবং আগামীকাল আমাদের ফৌজদারি কার্যবিধি শেষ হবে। আগামীকাল আপনাদের ফৌজদারির একটা ক্লাস টেস্টও থাকবে ইনশাআল্লাহ। আজকে শেষ, আরো করবেন? পরে আধা ঘন্টা যদি দিতেন ইফতারির টাইম, পরে 10টার আগে শেষ হয়ে যেত স্যার। ভর্তি হন না, দ্রুত ভর্তি হয়ে যান, দরকার থাকলে পরিশোধ করেন। সবাইকে ধন্যবাদ।